আচ্ছা, তাহলে ফটোশপ শুরু করি। ফটোশপ আমারটা হচ্ছে 2020, লেটেস্ট একদম। আহ, একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করি তাহলে। ডকুমেন্ট ডিফল্ট ফটোশপ সাইজ নেই, 300 রেজুলেশন, 8 GB কালার মোড, ক্রিয়েট। আচ্ছা, আমার কথা যদি ক্লিয়ার শোনা না যায় একটু বলবেন, হ্যাঁ? মাইক্রোফোনে সমস্যা থাকতে পারে। সাজ্জাদ, কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয় এটা একটু ভালো করে সবাইকে বুঝাই দেন, হয়তো ওরা বুঝতে পারবে। মানে ফাইলটা কিভাবে ক্রিয়েট করলেন এবং কতগুলো কি নিতে হবে। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি তাহলে। এই যে ফাইল, নিউ থেকে নিউতে যাবেন, এখানে দেখেন বিভিন্ন অপশন আছে উপরে। প্রিন্ট, তারপর আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও। যেহেতু আমরা ওয়েবের মানে এখানে তো ডিজাইন করবো না, ওয়েব নিয়ে বিভিন্ন এলিমেন্ট নিয়ে কাজ করতে হয় আর কি। আর প্রিন্টের জন্য হচ্ছে যেমন আলাদা আলাদা এখানে কিছু মুড আছে। যেমন প্রিন্টে গেলে এই যে প্রিন্টের ক্ষেত্রে সবসময় এখানে রেজুলেশনটা 300 থাকে, আর কালার মুডটা সবসময় থাকে প্রিন্টের ক্ষেত্রে সিএমওয়াই কে কালার মুড। এখানে আরো অ্যাডভান্স কিছু অপশন আছে, হ্যাঁ সিএমওয়াই কে থাকে। আর যখন আমরা ওয়েবে কাজ করব তখন এখানে হচ্ছে আপনার রেজুলেশনটা চলে যাবে 72, এই যে অটোমেটিক চলে গেছে 72-এ, আর কালার মোডটা থাকবে 8 GB-তে। আর এটা আপনার ইচ্ছা মতো রেজুলেশন, মানে হোয়াইট হাইট যত লাগে তত নিতে পারেন, এটা ইচ্ছা মতো। ধরেন একটা আপাতত প্রিন্ট 300 দিয়ে কাজ করি, কোনো সমস্যা হবে না। একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এটা হচ্ছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এটা পুরোটা হচ্ছে টুলবার, মানে বিভিন্ন টুলস আছে এখানে যে কাজ করার জন্য, পুরোটা হচ্ছে টুলবার এই পাশে। আর উপরে এগুলো অপশন, বিভিন্ন অপশন, প্রতিটা টুলস এর নিলে দেখবেন যে চেঞ্জ হচ্ছে অপশন গুলো। এই যে প্রতিটা টুলস রিলেটেড অপশন গুলো আসতেছে উপর থেকে। আর এর পাশে তো আছে হচ্ছে প্যানেল, বিভিন্ন ধরনের প্যানেল, এই যে অ্যাডজাস্টমেন্ট প্যানেল, লাইব্রেরিজ, লার্ন এটার দরকার নাই। তারপর এদিকে হচ্ছে কালার প্যানেল আছে, সোয়াচেস আছে, গ্রেডিয়েন্ট আছে, বিভিন্ন ধরনের প্যানেল আছে। যদি আপনারা আগের ভার্সন ইউজ করে থাকেন একটু ডিফারেন্ট থাকতে পারে, বাট কাজ সব সেম, টেনশনের কিছু নাই। এই যে উইন্ডোতে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের, যদি এখানে কিছু না থাকে প্যানেলগুলো এখানে অ্যাক্টিভ করে নিতে পারবেন। এই যে ক্যারেক্টার, এখানে কিছু উইন্ডোতে যদি কোনো প্যানেল শো না করে তাহলে আপনার এখান থেকে গিয়ে এই যে লেয়ার্স প্যানেল, সবগুলো এগুলো অ্যাক্টিভ করে নেবেন যেগুলো যদি কিছু শো না করে। এই সোয়াচেস প্যানেল এগুলো আছে, এখানে আছে যেহেতু শো করতেছে। আচ্ছা, তো এখন আমি একটা লেয়ার 0-তে আসছি, যেটাকে বলে লেয়ার। এই যে এখন এটা অফ করে দিলে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেল, কোনো লেয়ারে নাই এখন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আর যখন এটা দিলাম এটা হচ্ছে লেয়ারে আসি। তো এখন ফার্স্ট এই দিক থেকে টুলগুলো আমি শুরু করি 1 by 1। আপনারা না বুঝলে পজ করে বলবেন আর কি, আমাকে আমি আবার দেখাবো। সাধু ভাইয়া, হ্যাঁ বলেন। জি ভাই, আপনার ওইখানটা একটু নয়েজ আসতেছে, ওইটা কি আপনার কি মেশিনের নয়েজ না আপনার ওই যে? নয়েজটা আসলে ব্যাপারটা হচ্ছে পাশের বাসা থেকে আসছে। আচ্ছা একটু ওয়েট করেন, আমি জানালাটা অফ করে দিই। হ্যাঁ, ভালো। ওই যে রেক্টেঙ্গেল দিলাম, এখন মুভ টুলে থাকলে এটাকে আমি মুভ করাতে পারবো, জাস্ট এটাই মুভ টুল, বা সিলেক্ট করা বা মুভ করার জন্য এটা হচ্ছে মুভ টুলটা ইউজ করা। দেখেন আমি একটা রেক্টেঙ্গেল নিয়েছি, এটা একটা নতুন নতুন লেয়ারে চলে গেছে। এই যে রেক্টেঙ্গেল একটা লেয়ারে চলে গেছে অটোমেটিক। এটা একটা লেয়ারের উপরে আছে, এই যে এটা সম্পূর্ণ আলাদা লেয়ার। এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। লেয়ার জিনিসটা একটু বুঝতে হবে, নাহলে পরে ঝামেলায় পড়ে যাবে। লেয়ার জিনিসটা বুঝতে পারতেছেন, এটার উপরে এটা আছে। আমি আরেকটা লেয়ার নেই, ধরেন এটাকে আমি কপি করে অল্টার চেপে ধরে টান দিলে যে কোনো দিকে নিলেই এটা কপি হয়ে যাচ্ছে। এটা আরেকটা লেয়ার। এখন এটার আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবো। সাপোজ এটা, এই যে দেখেন এটা ব্ল্যাকের উপর আছে, তার মানে এখানে দেখেন এটাও এখানেও ব্ল্যাকের উপরে আছে। যখন যেটা যেখানে রাখবেন, এটা নিচে থাকলে এটা নিচে, এটা হচ্ছে লেয়ার। মানে এটাও যখন উপরে নিয়ে যাচ্ছি এটা অটোমেটিক্যালি ব্ল্যাকের উপরে চলে যাচ্ছে, এটা নিচে রাখলে এটা ব্ল্যাকের নিচে চলে যাচ্ছে। আর এটা তো একদম ব্যাকগ্রাউন্ডের জিরো, লেয়ার জিরো যেটা ব্যাকগ্রাউন্ডে থাকে, এটা হচ্ছে লেয়ার, বেসিক লেয়ার একদম। আচ্ছা যাই হোক, আর এটা আর্টবোর্ড টুল, এটা আর্টবোর্ড মুভ করানোর জন্য। এই পুরোটাকে বলে আর্টবোর্ড। এই যে আমি কাজটা করতেছি পুরোটাকে, এটাকে বলে আর্টবোর্ড। এই পুরোটাকে
জুম করার ক্ষেত্রে আমি শর্টকাট ইউজ করতেছি কন্ট্রোল স্পেস চেপে ধরে এই যে মাউসটাকে নড়াচড়া করলে একবার মানে নিচে টানলে মাউস নড়াচড়া করলে একদিকে বাম দিকে নিলে এটা মাইনাস হবে, ডান দিকে নিলে প্লাস জুম হবে, জুম ইন হবে। কন্ট্রোল ব্যাক স্পেস চেপে আর কন্ট্রোল 0 দিলে এটা একদম 100% ভিউটা দেখাবে। যাই হোক, আর এটাকে বলা হচ্ছে সিলেকশন, সিলেকশন না সরি, বিভিন্ন ধরনের, হ্যাঁ এটা সিলেকশনই করে, বাট বিভিন্ন ধরনের মার্কিউ টুল, এগুলোর কাজ হচ্ছে সিলেকশন করা, একটা এরিয়াকে সিলেক্ট করা। যেমন এটা হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, এটা দিয়ে আমি রেক্টেঙ্গেল শেপের কোনো কিছু সিলেক্ট করতে পারবো। ধরুন এটা সিলেক্ট করলাম, এটাকে এবার মুভ করে, সরি এই যে দেখেন এটা কোনো কাজ করতেছে না, দেখছেন সিলেকশনটা কাজ করতেছে কিন্তু লেয়ারে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, কারণ আমার লেয়ার কোনো লেয়ার সিলেক্ট করা নাই এখন। যদি আমি ব্ল্যাকটা সিলেক্ট করে রাখি, সরি হ্যাঁ এটা সিলেক্ট করার পরে এই যে মুভ টুলে গিয়ে মুভ, যদি এটাকে আমি মুভ করি মুভ হচ্ছে। সিলেকশন, মুভ টুল, মুভ হচ্ছে। কোনো একটা সমস্যা আছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে একটা কোনো একটা জিনিসের, যেমন আমরা একটা চাই একটা ইমেজ নেই, ইমেজ নিলে বুঝতে পারবো। ফটোশপের একটা ইমেজ নেই, এই যে ধরেন একটা ইমেজের অনেক কিছু সিলেক্ট করা, আমাদের অনেক কিছু সিলেক্ট করা লাগে, ধরেন এটা দিয়ে সিলেক্ট করা যায়। ধরেন এই অংশটা আমি সিলেক্ট করলাম, অনেক কিছু সিলেক্ট, অনেক কিছু সিলেক্ট করা লাগে, দেখছেন এটা মুভ করতেছে। সিলেক্ট করার পরে অংশটা অটোমেটিক এটা কাট হয়ে গেল। অথবা আমি চাচ্ছি যে শুধু এই অংশটাকে আলাদা একটা লেয়ার হিসেবে নিতে, তখন ধরেন এই যে সিলেক্ট করলাম, এটা কন্ট্রোল জে চাপ দিলাম, কন্ট্রোল জে চাপ দেওয়ার পরে এটা আলাদা একটা লেয়ারে চলে গেল। দেখেন নিচেরটা তো আছেই, এটা আরেকটা লেয়ারে চলে গেল। আর এইসব কাজে সিলেকশনটা ইউজ করা হয়, মানে কোনো কিছু থেকে কোনো কিছু নেওয়ার জন্য বা মাস্ক করার জন্য, মাস্ক এটা পরে বলতেছি, এরকম বিভিন্ন কাজের জন্য সিলেকশন টুলটা ইউজ করা হয়। রেক্টেঙ্গল টুল আছে, ইলেকট্রিক্যাল মার্কি টুল আছে। ধরেন আপনি চাইলে, ধরেন এই অংশটা আপনি চাইলে কালার করতে চাচ্ছেন এই অংশটা, এই যে আমি কালার করে দিলাম, কিন্তু কোনো লেয়ার নাই, এভাবে কাজ করবেন না, প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা লেয়ার নেবেন, তাহলে আপনি এডিট করতে পারবেন। আর যদি লেয়ার না নেন তাহলে এডিট করতে পারবেন না। এটা যখন আমি ছেড়ে দিলাম ফিক্সড হয়ে গেল, এটা আমি এখন করতে পারবো না। দেখেন এটা পুরোটা একটা লেয়ারের মধ্যে চলে গেছে, এটা আমি কিচ্ছু করতে পারবো না এখন। কন্ট্রোল জেড চাপ দিবেন, কয়েকবার কন্ট্রোল জেড চাপ দিলে এটা আবার আগের অবস্থায় আসবে। কন্ট্রোল জেড, প্রত্যেকটা জিনিসের জন্য একটা লেয়ার নেবেন, এটা লেয়ার নিলাম। লেয়ারের উপরে এখন আমি ধরেন সিলেকশন টুল দিয়ে জাস্ট এই জায়গাটা ধরেন সিলেক্ট করলাম, জাস্ট সিলেক্ট করে এই যে অল্টার ব্যাক স্পেস দিলে ব্ল্যাক, মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা জিনিস আছে, এটা হচ্ছে কালার, এই সামনেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। দুইটা কালার নেওয়ার অপশন থাকে এখানে, এটা রাইট ডাবল ক্লিক করলে আপনি যে কোনো কালার চুজ করতে পারেন, এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারেন। এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। তো ফরগ্রাউন্ড কালারের ক্ষেত্রে ধরেন এই যে আমি এটাকে কালার করবো এখন, তো অল্টার ব্যাক স্পেস, সরি এটা সিলেক্ট করা নেই, এই যে অল্টার ব্যাক স্পেস, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। আর যদি আমি এটাকে নিচেটা হচ্ছে হোয়াইট, নিচেরটা করার ক্ষেত্রে কন্ট্রোল ব্যাক স্পেস হচ্ছে কালার করার জন্য। এই যে এটাকে যদি আমি এখন ফরগ্রাউন্ড কালার করতে চাই অল্টার ব্যাক স্পেস, আর নিচেরটা করতে চাইলে কন্ট্রোল ব্যাক স্পেস। এটা এখন সিলেক্ট আছে, আমি যখন ডি সিলেক্ট করতে চাই কন্ট্রোল ডি, তাহলে এটা ডি সিলেক্ট হয়ে গেল, মানে সিলেক্ট নাই। আর এটাকে যদি আবার আমি সিলেক্ট করতে চাই তাহলে আমাকে লেয়ারের উপরে মাউস পয়েন্টার রেখে কন্ট্রোল চেপে ক্লিক করতে হবে একটা, তাহলে ওই অংশটা সিলেক্ট হবে, ওই লেয়ারে যা আছে তা সিলেক্ট হবে। এই যে এটা তো হাইড আনহাইড আছে লেয়ার, যাই হোক। আচ্ছা এটা একটা লেয়ার, এটা আমি নিচে রাখলাম, এটা নিচে রাখলাম যেহেতু দেখা যাচ্ছে না এখন, দেখছেন লেয়ারটা যেহেতু নিচে, এই ফটোটার নিচে লেয়ারটা দেখা যাচ্ছে না, উপরে রাখলে দেখা যায়। লেয়ার জিনিসটা হচ্ছে এরকম একদম, মানে নিচে, মানে
কোনো জিনিস আমরা একটার উপর একটা রাখলে যখন উপরে জিনিসটা আমি দেখতে পাই ঠিক এরকম। এগুলা তেমন কিছু না, এত বেশি কাজ লাগবে না এগুলা, সিলেকশন টুল। যাই হোক, এটাও সিলেকশন টুল। এগুলো হচ্ছে এখানে হচ্ছে ল্যাসো টুল, হচ্ছে ম্যানুয়ালি সিলেক্ট করার জন্য। ধরেন আপনি এই অংশটা থেকে এই ক্যাপটা সিলেক্ট করবেন, ম্যানুয়ালি মনে করেন যে নিজের হাতে এটা ধরে ধরে সিলেক্ট করতে হবে। এই যে যেমন এরকম স্মুথ হচ্ছে না, যেহেতু আমি হাতে ধরে ধরে করতেছি। এটা হচ্ছে ম্যানুয়াল সিলেকশনের জন্য, ম্যানুয়াল সিলেক্ট করতে পারবেন এরকম, সেটা ম্যানুয়াল সিলেকশনের জন্য। এটা হলো হচ্ছে ল্যাসো টুল, আর একটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। এটাও সিলেকশন করে, তবে এটার কাজ হচ্ছে পলিগন, মানে এটা হচ্ছে স্ট্রেট লাইন। এই যে আপনি এখানে একটা ক্লিক করলেন, শুরু হইলো। এখন ধরেন আপনি এখানে একটা ক্লিক করলেন, শুরু হইলো। আবার নিচের দিকে গেলেন, ধরেন এখানে আসলেন, এইভাবে গেলেন। এটা হচ্ছে মানে স্ট্রেট লাইন থাকবে সবসময়। আপনি স্ট্রেট লাইন ধরে ধরে যেদিকে সিলেক্ট করতে চাইলে সিলেক্ট করতে পারবেন। লাস্টে একই বিন্দুতে মিলিয়ে দিতে হবে। যেখানে একটা গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা যখন আসবে তখন ক্লিক করলে এই এটা সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল বলে এটাকে। তো এটা সব একই কাজ, সিলেকশন করে। এগুলো সিলেকশন টুল উপরে সবগুলো এরকমই। ম্যাগনেটিক ল্যাসো টুল, এটা এটা হচ্ছে এটা ইউজ করার জন্য একটু ভালোই লাগে, ভালো রেজুলেশনের ছবি লাগে, এটা বুঝতে পারে না যে কোন দিকে যাবে। কারণ এখানে একটা ক্লিক করলেন, তারপর দেখেন আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, এটা অটোমেটিক ওখানে ধরে ফেলতেছে এজটাকে। মাউস পয়েন্টার কাজ দিয়ে নিয়ে গেলে অটোমেটিক এজটাকে ধরে ফেলে এটা। আমি কোনো ক্লিক করতেছি না, একটা ক্লিক করে জাস্ট নিয়ে যাচ্ছি সাথে, এটাকে সাথে নিয়ে যাচ্ছি এরকম। তো ধরেন এভাবে গিয়ে আমি যদি এটাকে আবার ব্যাক করে এখানে নিয়ে আসি, ব্যাস সিলেকশন, এখানে সিলেকশন মানে সেম সিলেকশন, একই সিলেকশন টুল। এটা কাজ হচ্ছে এটা এজ ধরে ধরে একদম অটোমেটিক ট্রেস করতে পারে এজটাকে। এটা হচ্ছে সুবিধা। গেলো, এটা হচ্ছে এখানে এই যে অবজেক্ট সিলেকশন টুল, যেটা এটা হচ্ছে নতুন ফিচার সিসি 2020। এটা আপনার আগের ভার্সনগুলোতে পাবেন না। এটা হচ্ছে আপনার অবজেক্ট সিলেক্ট করার জন্য। ধরেন এই লোকটাকে আমি সিলেক্ট করবো। সিলেকশনে অনেকগুলো টেকনিক আছে, এটা হচ্ছে আপনার একটা বেসিক টেকনিক আর কি। তো আমি যদি লোকটার আশেপাশে এরকম একটা জাস্ট একটা রেক্টেঙ্গেল টেনে দেই, এটা ফটোশপ অটোমেটিক এটাকে ডিটেক্ট করা ট্রাই করবে। এই যে দেখেন, এই যে ডিটেক্ট করে ফেলছে, লোকটা ডিটেক্ট করে ফেলছে, কিন্তু পুরোপুরি ডিটেক্ট করতে পারে না। এই যে এখানে এই যে এই জায়গাগুলোতে এগুলা এগুলা গ্যাপ হবে, এগুলা মানে হবে না আর কি, পুরোপুরি ডিটেক্ট করতে পারেনি। তো এটা সবসময় কাজ করে, আবার সবসময় কাজ করে না। এটা কিছু কিছু সময় কাজ করে, আবার কখনো আরেকটা আমি নিউজ করে দেখাচ্ছি। এর জন্য অনেক, হ্যাঁ ফটোশপে ভার্সন কত? 20? হ্যাঁ হ্যাঁ 20, সিসি 20। ফ্রি না পেড? হ্যাঁ পেড নাকি ফ্রি? না না, পেড কেন করবে? এগুলো ক্র্যাক করা সব। পেড কে বাংলাদেশে কেউ পেড ইউজ করে নাকি? না না না, ক্র্যাক তো ঠিক আছে, কিন্তু কোত্থেকে ক্র্যাক পাইছিস, কোথায়? টরেন্ট থেকে ডাউনলোড করা এটা। আমি দিয়ে দিব, সমস্যা নাই, যদি লাগে আমি দিয়ে দিব, ফাইলটা দিয়ে দিব। আমার কাছে আছে না ভাই, লিংকটা তাহলে একটু দিয়ে দিন। লিংক তো না, আমার কাছে লিংক আছে। গুগল ড্রাইভে আপলোড করে লিংকটা দিলে তাহলে আচ্ছা দিয়ে দিব। এটা হচ্ছে সেটআপ করলেই হবে, কিচ্ছু করতে হবে না, ক্র্যাক করা আছে। তো এই যে ধরেন এই যে এই ইমেজটা, এটাতে বোঝা যাচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ক্লিয়ার একটা অবজেক্ট আছে, এটা ইজিলি ধরতে পারবে ফটোশপ। একটু ভালো রেজুলেশনের হইলে এই টুলটা ভালো কাজ করে। যেমন এই যে আমি জাস্ট এতটুকু পর্যন্ত সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে দেখছেন ধরে ফেলছে একদম, অবজেক্টটাকে সে বুঝতে পারছে। যদিও এখানে একটু 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 ইয়ে আছে, এগুলা ইয়া করার জন্য আপনাকে কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারেন। অল্টার চেপে চেপে ধরলে, নর্মালি এটা সিলেক্ট করে, অল্টার চেপে ধরলে এটা ডিসিলেক্ট করবে। এই যে ডিসিলেক্ট করতেছে এগুলোকে, এই ফাঁকা অংশগুলা ডিসিলেক্ট করতে চাইলে ডিসিলেক্ট করলাম। এই যে এটা ভিতরে চলে গেছে, এটা কিন্তু বাদ পড়ে যাবে, এটা বাদ দেওয়া যাবে না এরকম। আবার সিলেক্ট করতেছি। হ্যাঁ, ডিসিলেক্ট করার ক্ষেত্রে হচ্ছে অল্টার চেপে ধরে মাউস ক্লিক করছেন, আর সিলেক্ট করার ক্ষেত্রে নরমালি সিলেক্ট করতে সবসময় এটা সিলেক্ট মোডে আছে এখন। এই যে প্লাস দেখতেছেন, এই যে প্লাস নরমালি ক্লিক করলেই হচ্ছে। হ্যাঁ, আর যখন এটা আপনি অল্ট চেপে ধরতেছেন দেখেন এটা মাইনাস হয়ে যাচ্ছে, দেখছেন
মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে আপনি মানে ডিসিলেক্ট করতে পারবেন। এটা আমরা সিলেকশন করে আমি এটাকে যদি এটা হচ্ছে মাস্ক বলে, এটাকে মাস্ক করলে ব্যাকগ্রাউন্ডে চলে গেল। এই যে জাস্ট এটা আছে, কুকুরটা। মাস্ক বলতে জিনিসটা বোঝায় ধরেন একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়ার মতো, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আশেপাশে পুরো অংশটা কালো হয়ে গেছে, শুধু এই জিনিসটা সাদা, তার মানে হচ্ছে আশেপাশে পুরো জায়গাটা আমি ঢেকে দিছি। এটা কিন্তু এখানে আছে, এই যে এখানে একটা ক্লিক করলে মাস্ক হয়ে যাচ্ছে। এই যে অ্যাড ভেক্টর মাস্ক আবার দেখায়, এই যে সিলেকশন আছে, তো সিলেকশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করলে এই যে মাস্ক হয়ে গেল। হ্যাঁ, সাইডে যে একটু কেমন মনে করেন যে স্মুথ হলো না যে ভাইয়া। হ্যাঁ, এগুলা আর অ্যাডভান্স কাজ, এগুলা আজকে দেখাইতে গেলে আসলে অনেক ইয়া লাগে। এখানে এগুলো এখানে অপশন আছে, এই যে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এখানে গিয়ে এই যে স্মুথের অপশন আছে, ফেদার আছে, তারপরে এজ শিফটের অপশন আছে। আপনি এটা স্মুথ হয় নাই, এটা আপনি স্মুথ করতে চাইলে এই যে দেখছেন এজটা স্মুথ হয়ে গেছে কিন্তু। জি ভাইয়া। তারপরে এই যে ফেদার আছে, ফেদার হালকা বাড়াই দিলে এজটা হালকা দিকে ব্লার হয়ে যাবে, তাহলে আপনার স্মুথ আছে না কিনা এটা বুঝতে পারবে, মানে স্মুথ লাগবে আর কি পুরো জিনিসটাকে। ব্যাস হয়ে গেল স্মুথ। আরো কিছু কাজ আছে এদিকে, ধরেন অনেক সময় ওগুলো আসলে এখন আগে টুলস গুলো দেখায়, পরে ওটাতে যাচ্ছে। এই যে ওকে দিলাম, হয়ে গেছে। আপনি ধরেন আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছে, এটার জন্য সলিড কালার নিলাম, একটা ব্ল্যাক কালার দিলাম, ব্যাস জাস্ট এটাকে নিয়ে নিলাম। এখন এটা আপনি চাইলে যদি আগের অবস্থায় যেতে চান এগুলো যেতে পারবেন। ডিসেবল লেয়ার মার্কস দিলেন, আগের ব্যাকগ্রাউন্ডে চলে গেল। এটাকে বলা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ ওয়ে আর কি। এই ওয়েতে কাজ করা ভালো, সবসময় মাস্ক করে কাজ করা ভালো। অনেকে আমরা সিলেক্ট করে অনেক সময় ডিলিট করে দিই, ডিলিট করে দিলে এটা আবার আগের জায়গায় ফেরত যেতে পারবেন না, তো এটা তো ডিস্ট্রাকটিভ হয়ে গেল। সবসময় সিলেকশন করে আলাদা করার ক্ষেত্রে মাস্কটা ইউজ করবেন। এই যে এনাবল লেয়ার মাস্ক দিলে চলে গেল ব্যাকগ্রাউন্ডটা, আবার ডিসেবল লেয়ার মাস্ক দিলে এই যে চলে আসলো। আচ্ছা যাই হোক, কতটুকু ছিলাম এখানে, অবজেক্ট সিলেকশন টুলে ছিলাম। আরেকটা হচ্ছে কুইক সিলেকশন টুল, এটাও সেম সিলেকশন। এটা হচ্ছে বুঝতে পারে কতটুকু অবজেক্ট আছে না আছে, এই যে অটোমেটিক সিলেক্ট করতেছে। ব্রাশ সাইজটা বাড়ানো কমানো সিস্টেম আছে। অল্ট চেপে ধরে রাইট ক্লিক করবেন, মাউস রাইট ক্লিক করে বাম দিকে টানলে ছোট হবে, ডান দিকে টানলে বড় হবে। এই যে অল্ট চেপে ধরে মাউসটা রাইট ক্লিক লেফট, মানে রাইট ক্লিক করে মাউস নাড়াচাড়া করলে বুঝতে পারবে। এখন ছোট করে নিলাম, যেহেতু এটা আমি সিলেক্ট করবো। সিলেকশন টুল সেম, সিলেক্ট করতেছি। এটা ম্যানুয়াল, এটা হচ্ছে ম্যানুয়ালি সিলেক্ট করা আর কি। অনেক সময় সিলেকশনটা কিন্তু বাইরে চলে যাচ্ছে, সিলেকশন হয় নাই, তখন আপনাকে ঠিক করতে হবে, অল্ট চেপে চেপে ঠিক করতে হবে। সিলেকশনের আসলে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অনেক ধরনের পদ্ধতি আছে সিলেকশনের, যেটা ইউজ করে। যেমন এখানে সিলেকশনের আছে ফোকাস এরিয়া, এই যে কালার রেঞ্জের মাধ্যমে সিলেকশনের অপশন আছে, ফোকাস এরিয়ার মাধ্যমে অপশন আছে, সাবজেক্ট আছে। যদি কালার রেঞ্জের মাধ্যমে যদি সিলেক্ট করতে চাই তাহলে দেখেন এই যে ফাজিনেস চেঞ্জ করে কালার, এটা মানে যখন যেটা মানে যে ইমেজের জন্য যেটা প্রযোজ্য, সব ইমেজের জন্য সবগুলো প্রযোজ্য না মেথড। এটা বেশি হয়ে যাচ্ছে এবং এটা দিয়ে সহজে কালার রেঞ্জ দিয়ে সিলেক্ট করা যাবে না হয়তো। এই দেখুন কেমন হয়ে গেছে। এটা সবচেয়ে বেস্ট হচ্ছে এগুলো ইউজ করা। সিলেকশন টুলগুলো আসলে নিচে দেখলে বুঝতে পারবেন। আর আরেকটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এটাও সিলেকশন টুল। এটার কাজ হচ্ছে একই রকম কালারগুলা বা একই রকম পিক্সেলগুলা ওটা সিলেক্ট করবে। যেমন এখানে ক্লিক করলাম, দেখেন কাছাকাছি পিক্সেলগুলো সিলেক্ট করতেছে। শিফট চেপে যদি আমি আরো ক্লিক করি, যেটা ওই সিলেকশনের সাথে অ্যাড করবে। তো এই টুলটা অনেক ঝামেলা আছে, এই টুলটা সবসময় ইউজ করা যায় না। এই টুলটা হচ্ছে আপনার শুধুমাত্র প্লেন কালারের ক্ষেত্রে, যেমন এটা এখানে ক্ষেত্রে ইউজ করতে পারবেন। যেমন এটা নিলাম, আচ্ছা এটা ধরে ফেলছে, একই রকম কালার যেহেতু পুরোটা ধরে ফেলছে, কিন্তু এখানে এসব ক্ষেত্রে টাফ ধরাটা বুঝতে পারে না সহজে। এই যে এখানে একটু কালার চেঞ্জ আছে, সেজন্য সিলেক্ট করতেছে। ম্যাজিক ওয়ান টুলটা সবসময় ইউজ হয় না, খুব কম ইউজ হয়, এটা অন্যগুলো একটু বেশি ইউজ হয়।
কিছু অপশন আছে, টলারেন্স বাড়ানো কমানোর অপশন আছে। টলারেন্স যত কমাই দিবেন তত এটা কালার ডিফারেন্স বেশি ধরবে, এই যে অনেক ডিফারেন্স দেখতেছে। আর টলারেন্স যখন বাড়াই দিবেন তখন এটা বড় এরিয়া দেখতে পারবে, এই যে কালার ডিফারেন্সটা তখন কম ধরবে। টলারেন্সের উপরে অনেক কিছু নির্ভর করে। আচ্ছা এরপরে স্কুলটা হচ্ছে, কেউ কিছু বুঝতে না পারলে একটু জিজ্ঞেস করবে। হ্যাঁ, আমি তো বুঝতেছি না, আসলে কেউ বুঝতেছে না, তুই না বুঝে না, আমি একটা করে একটা যাচ্ছি। বুঝতেছি ভাইয়া। এটা হচ্ছে ক্রপ করি, এটা বুঝতে পারতেছি না। ব্যাকগ্রাউন্ডের মানে সাউন্ডটাকে অনেক বেশি। এটা আসলে পাশের বাসা থেকে আসতেছে, তো আমি তো জানালা অফ করে রাখছি, তাও আসতেছে, কি করবো বল। আচ্ছা, কন্টিনিউ করো। এটা আজকেই শুরু করলো কাজ, এতদিন কাজ করা নাই। তো যাই হোক, এটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলের ক্ষেত্রে এখানে বিভিন্ন অপশন আছে। এটা হচ্ছে ক্রপ করার জন্য বুঝতে পারতেছে, এই যে এখানে অপশনগুলো আছে। এটা হচ্ছে রেশিও, রেশিওটা দিলে আপনি হচ্ছে একটা রেশিও অনুযায়ী এটা ক্রপ করতে পারবেন। যেমন 1:1 দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা স্কোয়ার সাইজ হবে, তবে ছোট বড় করলে রেশিও অনুযায়ী চেঞ্জ হচ্ছে। ক্রপটা রেশিও অনুযায়ী হবে আর কি, রেশিও অনুযায়ী ক্রপ হবে। একটা রেশিও অনুযায়ী 1:1 ক্রপ হলো। আর এখানে আরেকটা হচ্ছে ওয়াইড ইন্টু হাইট ইন্টু রেগুলেশন। এটা দিয়ে যদি অনেক সময় বায়ার বলে যায় যে আমার এত পিএক্স ইন্টু এত পিএক্স এর ছবি লাগবে, বা ছবিটাকে এত পিএক্স ইন্টু এত পিক্সেল লাগবে, তখন এখানে ধরেন যে পিক্সেলটা আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। যেমন 1000 ইন্টু, এটা হচ্ছে ওয়াইড, এই যে ওয়াইড ইন্টু হাইট, 1000 ওয়াইড, হাইট দিলাম 2000। এই যে এই রেশিওটা হয়ে গেল, এটা দেওয়ার সাথে রেশিওটা হয়ে গেলে কিন্তু এই রেশিও ফাইল লাগে অনেক সময়। ওয়েবের ক্ষেত্রে এটা লাগবে, বাইরেরা বলবে যে এই সাইজের ফাইল লাগবে আমার। এই সাইজের ফাইল হলে কি হয়, ওখানে আপলোড করলে ছবিটা স্ট্রেচ হয় না বা ডিস্টর্ট হয় না আর কি। এই যে এত ইন্টু এত পিএক্স এত লাগবে, এত নিয়ে নিলাম, ওকে দিলাম, ব্যাস এটা এত পিক্সেলে হয়ে গেল। এত পিক্সেল হয়ে গেল, আবার ব্যাকে চলে আসলাম। এটা পিএক্স এ নিতে পারো, অথবা ইঞ্চিতে নিতে চাইলে এটাকে জাস্ট আইএন করে দিলে এটা ইঞ্চিতে চলে যাবে। জাস্ট আইএন, এই সেখানে আইএন লিখলে এটা ইঞ্চিতে চলে যাবে। পিক্সেলে নেওয়া যায়, ইঞ্চিতে নেওয়া যায়, যে এখানে সেন্টিমিটারে, যে সেন্টিমিটারে নেওয়া যায়। এটা অনেকগুলো সাইজ আছে, তবে বেশি ম্যাক্সিমাম পিক্সেল আর ইঞ্চিটা ইউজ হয় বেশি। আচ্ছা, এটা হচ্ছে ওয়াইড ইন্টু হাইট দিয়ে করলাম। তারপরে যে অরিজিনাল রেশিও আছে, এটা হচ্ছে ইমেজের অরিজিনাল রেশিও। যদি আমরা যদি অরিজিনাল রেশিওটা মেনটেন করে ক্রপ করতে চাই, এটা হচ্ছে ইমেজের অরিজিনাল রেশিওটা, ওটা মেনটেন করে ধরেন আমি এটাকে আরো ছোটভাবে এই জায়গায় নিলাম, সেজন্য হচ্ছে ইমেজের অরিজিনাল রেশিও যেটা ওটা ইউজ করা হয়। তারপর হচ্ছে 1/1 স্কোয়ার, এটা আছে, এগুলো সব হচ্ছে রেশিও আর কি। 4/5, 5/7, 16/9, এই যে এটা হচ্ছে রেশিও সব। যখন যেটা লাগে এগুলো সব বেশি, এগুলো এত বেশি দরকার নেই। এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে সেট করা কিছু সাইজ আর কি। এই যে দেখা যাচ্ছে 2768, 1280/800, এই যে এগুলো সম্ভবত ডিসপ্লে সাইজ। এই যে দেখা যাচ্ছে 2768, 1366/100, এগুলো সম্ভবত ডিসপ্লে সাইজ। তো যাই হোক, ক্লাসরুমটাকে বোঝা গেল আশা করি, কেউ না বুঝে জিজ্ঞেস করবেন। আর এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। আচ্ছা, পার্সপেক্টিভ ক্রপ টুল বোঝানোর জন্য একটু ডিফারেন্ট ইমেজ লাগবে। পার্সপেক্টিভ ক্রপ টুল আছে কিনা, আচ্ছা আচ্ছা, আমি একটা ইমেজ ডাউনলোড করি। একটা ইমেজ ডাউনলোড করি। আচ্ছা, এটা নেই। এটা হচ্ছে একটা
এই যে ব্যাকগ্রাউন্ড এটা আনলক করে কাজ করতে হবে। এটা হচ্ছে একটা বিজনেস কাজ, তো এটাকে আমি কাজ করতে কিন্তু সফটওয়্যারের মাধ্যমে এটা কাজ করবে, শুধু এই কাজটা নিবে। সেক্ষেত্রে আমাকে 4টা কোণা ফিক্স করে দিতে হবে এটার জন্য। ক্লিক করলাম, 4টা কর্নারে 4টা ক্লিক করতে হবে। এই যে আমি স্পেস চেপে ধরে এই হ্যান্ড টুলটা আছে, স্পেস চেপে ধরে একটা আর্টবোর্ড যে কোনো স্থানে মুভ করতে পারবেন। এই যে স্পেস চেপে ধরে আসলেন, এইখানে সামনেটা আছে এটা, ঠিক আছে। এই যে সিলেক্ট করে দিলাম, যদি একটু বাঁকা হয়েছে সম্ভবত। এই যে এটা যে দেখছেন, এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপিংয়ের কাজ। মানে একটা বাঁকা ইমেজকে সোজাভাবে নেওয়ার জন্য, ইমেজটাতে কি আছে বা কি এটা বোঝার জন্য পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে ক্রপ করলে এটা ওই 4টা কর্নার সিলেক্ট করে দিতে পারলে এটাকে সুন্দরভাবে অ্যালাইন করে ফেলে। এই যে যেটা এই যে বিজনেস কার্ডে এটা করলাম আর কি, যেটা দেখেন এটার থেকে এখানে চলে আসলো। এই যে কন্ট্রোল জেড দিলে আমি আগের জায়গায় যাচ্ছি, কন্ট্রোল শিফট জেড দিলে আবার পরের জায়গায় আসতেছে। হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলের একটা কাজ। এটা অনেক সময় লাগে, যেমন অনেক সময় ইমেজগুলো অ্যালাইন থাকে না, এভাবে থাকে হয়তো দেখবেন ইমেজ থাকে, তখন এগুলো নিয়ে কাজ করতে হয়, তখন পার্সপেক্টিভ ক্রপ টুলটা কাজে লাগে। স্লাইস টুল এগুলো খুব একটা লাগবে না, এটা হচ্ছে স্লাইস করার জন্য বিভিন্ন ধরনের অংশ, কোনো একটা অংশ স্লাইস করে নেওয়ার জন্য এটা খুব একটা লাগবে না। এটা আমি খুব একটা ইউজ করি না, লাগে না তেমন একটা। আচ্ছা, হচ্ছে স্লাইস টুল। এই যে ক্রপ টুলের বিভিন্ন পার্ট আর কি, এই দুটো জিনিসই বেশি ইউজ হয়, এই দুটো জিনিস জানলে আর অন্যগুলো লাগবে না। যাই হোক, তারপর হচ্ছে এটা হচ্ছে ফ্রেম টুল। এটাও নিউ ভার্সন, এটা আপনার ইয়াতে পাবেন না, আগেরগুলোতে পাবেন না সম্ভবত। এটার কাজ হচ্ছে, এটাতে আসলে এটা হচ্ছে ফ্রেম, এটা হচ্ছে একটা ছবিকে একটা ফ্রেমের মধ্যে রাখার জন্য। ধরেন নতুন একটা ছবি নিলে আমি একটা ছবি এখানে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পর মানে এই থ্রু একটা ফ্রেম, এই ফ্রেমের মধ্যে আমি একটা ছবি ইউজ করবো। নতুন একটা ছবি যদি আমি নিই এখন, মানে এই ছবিটা যদি আমি নিই এখন, এই যে এখানে একটা ফ্রেম দেখতে পাচ্ছেন, আমি এটা কাজ করতেছিলাম। ফ্রেমটা একটু পরে দেখাচ্ছে, এটাতে একটু ঝামেলা আছে বুঝছো, কাজে দরকার নাই, এটা খুব একটা দরকার পড়ে না ফ্রেম টুল। আচ্ছা, একটা ফ্রেমে রাখার জন্য ছবিটাকে, আর কিছু না, তেমন কিছু না। একটা ছবি ইনপুট করার পরে জাস্ট একটা নির্দিষ্ট একটা ফ্রেম সেট করে দিলে এটা ওটার মধ্যে থাকবে ছবিটা, খুব একটা দরকার নাই আপাতত। যেটা ফ্রেমে ক্রপ করে ফেলছে, আগের জায়গায় নিয়ে এসে এটাকে যে কন্ট্রোল জেড টিপে বারবার চাপার পরে এটা আগের জায়গায় চলে আসছে। এটা হচ্ছে ফ্রেম টুল বলে, এটা হচ্ছে এখানে হচ্ছে হাই ড্রপার টুল। এটা তো একটা কাজ হচ্ছে বিভিন্ন কালার সিলেক্ট করা, বিভিন্ন জায়গা থেকে কালার নেওয়া। যেমন আমি এখানে ধরো ওনার হেঁটে যে এই কালারটা আমার দরকার, অনেক সময় দরকার পড়ে এরকম যে আমাদের ধরেন একটা রেক্টেঙ্গেল নিলাম, আমার এখানে এই রেক্টেঙ্গেলের জন্য আমার এই কালারটা দরকার, তখন এরকম একটা কালার হচ্ছে এই যে আই ড্রপার টুলটা অটোমেটিক চলে আসছে এটার ক্ষেত্রে। যদিও এই যে কালার সিলেক্ট করতেছি, দেখছেন আমি যেখানে ক্লিক করতেছি এই যেখানে কালারটা চেঞ্জ হচ্ছে। এটা কাজ হচ্ছে কালার নেয়া, আই ড্রপার বিভিন্ন জায়গা থেকে কালার নিবে এটা। এবং এই যে এখানে যে কালারটা নিলাম, ওকে দিলাম, এই কালারটা চেঞ্জ হয়ে গেল। অথবা আপনি যদি অন্য কোথাও থেকে কালার নিতে চান, দেখেন এই যে এখানে এই যে এই কালারটা নিলাম, এই যে এখানে দেখেন কালার চেঞ্জ হচ্ছে। এটা যেখানে ক্লিক করবেন এই যে দেখেন কালার চেঞ্জ হচ্ছে। এটা কাজ হচ্ছে কালার সিলেক্ট করা।
আমি এই কালারটা নিলাম, এই কালারটা নিয়ে আমি চাচ্ছি রেক্টেঙ্গেল ইউজ করবো। রেক্টেঙ্গেল সিলেক্ট করে আউট ব্র্যাকেট করে দিলাম, ব্যাস কালারটা হয়ে গেল। তবে অনেক সময় কালার নেওয়া লাগে, অনেক সময় সেম কালার রাখার জন্য তখন এই আইড্রোপার টুলটা ইউজ করবো। এই যে আইড্রোপার টুল, 3D ম্যাটেরিয়াল আইড্রোপার টুল এগুলো লাগবে না, কালার স্যাম্পলার টুল এগুলো লাগবে না, এগুলো খুব একটা দরকার নেই, এটাই বেশি কাজ হয়। মানে এগুলো লাগবে না বলতে আমি এগুলো ইউজ করি নি, ওই জন্য আমি খুব ভালো একটা জানি না এসব ব্যাপারে। আপনাদের দরকার পড়লে আপনারা দেখতে পারেন, ইউটিউবে অনেক ইয়ে আছে। এটা হচ্ছে রুলার টুল, এটা তো বুঝতেই পারতেছেন রুলার টুল, এটা মেজারমেন্ট করার জন্য, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক সময় ইউজ করা লাগে, এটা যে সাইজটা কত দেখার জন্য। এই যে দেখেন, এইভাবে দেখতে পাচ্ছেন এক্স কিউট হতে, একশো পজিশন হতে ওয়াই হতে, ডাব্লিউ টা দেখাচ্ছে কত, এটা রেজুলেশন কত আছে, হোয়াইটতে হাইটতে সিটি দেখাচ্ছে। মেজারমেন্ট, জাস্ট মেজারমেন্ট করার জন্য, এটা তেমন কোনো কাজে নেই। আবার অনেক সময় এটা আরেকটা কাজে লাগে, সেটা হচ্ছে বাঁকা ইমেজকে সোজা করতে কাজে লাগে, এটা অনেক সময় দেখি এখানে কাজ করে কিনা। এটা দিয়ে দিলাম স্ট্রেট ক্লিয়ার, হ্যাঁ এটা কাজ করছে, কিন্তু এটা আমার কাছে বাঁকা মনে হচ্ছে, কিন্তু এটা সোজা। দেখেন এই যে আর্টবোর্ডের সাথে এটা সোজা হয়ে গেছে, আসলে বুঝতে পারতেছেন। এটা অনেক সময় মানে আমাদের অনেক ইমেজ অনেক থাকে, বাঁকা থাকে, অ্যাকুরেটলি থাকে না। আমরা চাই যে এটাকে সোজা রাখতে, সোজা করতে ইমেজটাকে, তারপর কাজ করতে, তখন এই ইলাস্ট্রেটরটা ইউজ করলে করতে পারেন। যে ইমেজের যে অংশটা বাঁকা আছে এটাকে জাস্ট সিলেক্ট করে এভাবে ফিক্স করে দিলে, এখানে জাস্ট স্ট্রেট লেয়ার দিলে এই সোজা হয়ে গেল, এটা আর্টবোর্ডের সাথে সোজা হয়ে গেল। যদিও এটা পার্সপেক্টিভটা ঠিক নাই, বাট অ্যালাইনমেন্টটা ঠিক আছে, সোজা হয়ে গেল। হচ্ছে রুলার টুল গেল, আরেকটা ফাইল দিই, আরেকটা কাজ করতে হবে। এটা হচ্ছে এই যে প্যাচ টুল, এটা হচ্ছে মেইনলি এডিটিং এর জন্য খুবই দরকার, এডিটিং এর জন্য খুবই দরকারি একটা টুল। যে স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট স্পট হিলিং ব্রাশ টুল, এর কাজ হচ্ছে বিভিন্ন স্পট রিমুভ করা। বিভিন্ন জায়গায় ধরেন আমি এই যে কন্টেন্ট দেখছেন চলে গেছে, এর কাজ হচ্ছে স্পট রিমুভ করা বিভিন্ন জায়গায়। এটা হচ্ছে বেশি ইউজ করা হচ্ছে, আমি একটা ছবি ডাউনলোড করতে হবে, এটা ইউজ হয় ধরেন যে এসে বিভিন্ন স্পট রিমুভ করতে হয় যখন, তখন এটা খুবই দরকার। বিভিন্ন এডিটিং এর কাজ আছে এরকম যে ফেসের স্পট রিমুভের ক্ষেত্রে, তখন এই টুলগুলো বেশি ইউজ হয় আর কি। এটাতে স্পট অনেক বেশি দেখা যাচ্ছে, আসলে নেই। এইসব ইয়াতে কাজ করার সময় একটা নিউ লেয়ার এখন কাজ করছি। এগুলো নিউ লেয়ার নিয়ে কাজ করতে হয়, যাতে আগের জায়গায় কেউ দিতে পারে, যেটা কোনো সমস্যা না হইলে। যে আমি নিউ লেয়ারের উপরে কাজ করছি, নিউ লেয়ার কাজ করে স্যাম্পল অন লেয়ারটা ক্লিক করে দিতে হবে। এখন দেখেন স্পট হিলিং ব্রাশ টুল নিলাম, ধরেন এই যে স্পটটা এগুলো রিমুভ করতে হবে, জাস্ট একদম চাবেন যে এক্সাক্ট সাইজটা নিচে একটু বড়টা এই যে ক্লিক করতেছে, চলে যাচ্ছে। এটা হচ্ছে এটা করতেছি কি আশেপাশের পিক্সেলগুলো থেকে ডাটা কালেক্ট করে এটা ম্যাচ করার ট্রাই করতেছে। এই যে দেখেন এখানে কিন্তু স্পটটা ভালোভাবে যায়নি, স্পটটা একটু বড় নিয়ে
এটা এই যে রিমুভ করি, এটা কাজ হচ্ছে জাস্ট স্পট রিমুভ করা আর কিছু না, ছোটো ছোটো জিনিসগুলো রিমুভ করা, সবগুলো রিমুভ করা সম্ভব, একদম ক্লিন করা সম্ভব। অনেকে অনেক সময় বাইরে আমার ইডিটিং করতে চায় যে স্পট রিমুভ করে দেওয়ার জন্য বিভিন্ন জিনিস চাইলে, তখন এটা ইউজ করা হয় আর কি। একদম ক্লিন করা সম্ভব ফেসটা, জাস্ট স্পটগুলো রিমুভ করে। দেখতে পাচ্ছেন এক ক্লিকে কাজ হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে হিলিং ব্রাশ টুল, এটা স্পট রিমুভ হচ্ছে একটু অ্যাডভান্স, এটাও প্রায় একই কাজ করবে, বাট এটা একটা সোর্স দেওয়া লাগবে, সোর্স নিয়ে কাজ করে এটা। ধরেন আপনি এই অংশ থেকে এই অংশ নিয়ে এখানে এটা হচ্ছে আপনার একটা সোর্স সিলেক্ট করতে হবে। ধরেন আপনি এই অংশ এই সেম কালারটা এখানে দিয়ে রিমুভ করতে যাচ্ছেন, বা কাছাকাছি টেক্সচার মিলে এরকম একটা জায়গা থেকে সোর্স সিলেক্ট করে তারপর এটা কাজ করতে হবে। অল চেপে ধরতে হবে এটার জন্য। অল চেপে ধরে আমি সেই যে সোর্সটা সিলেক্ট করলাম, তারপর স্যাম্পল অল দেওয়া থাকতে হবে। এই যে আমি সিলেক্ট করার পরে দেখেন এটা কেমন হয়ে গেছে, দেখছেন এটার সাথে একটা জিনিস করতেছে, মানে এটা হচ্ছে এই অংশটা এটা নিয়ে নিছে, টেক্সচারটা নিয়ে নিছে, তারপর আপনি এই যে ইউজ করতে পারবেন। এই যে প্লাস সাইন দিয়ে বোঝাচ্ছে এটা এখন কোথা থেকে টেক্সচারটা ইউজ করতেছে। আপনি উপরে গেলে এটা উপরে যাচ্ছে, মানে এটা কোন জায়গার টেক্সচারটা ইউজ করতেছে সেটা বোঝাচ্ছে প্লাস সাইন দিয়ে। এখন আমি বামে যাই, দেখবেন এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, এই যে দেখছেন, কারণ এটা ওই ব্ল্যাকটা সোর্স হিসেবে নিচ্ছে। তো ওদিকে যাওয়া যাবে না, এটা ছেড়ে দিতে হবে, এর আগেই ছেড়ে দিতে হবে। এমনিভাবে এটা হচ্ছে মানে জাস্ট সোর্স নিয়ে কাজ করবে আর কি। ধরেন এই সোর্সটা নিয়ে আমি এখানে কাজ করতে হচ্ছে, এটা হচ্ছে একটু লং এরিয়া জুড়ে কাজ করার জন্য এই হিলিং ব্রাশ টুলটা ইউজ করা হয়। আর স্পট হিলিং ব্রাশ টুলটা জাস্ট একটা ছোট্ট এরিয়ার মধ্যে জাস্ট একটা স্পট রিমুভ করার জন্য ইউজ করা হয়। আশা করি বুঝতে পারতেছেন। আর এটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলের কাজটা হচ্ছে এখানে দেখেন, প্যাচ টুলের কাজ হচ্ছে ধরেন distribution source, ধরেন এই যে একটা এরিয়া আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটা সোর্স না একটা ডেস্টিনেশন সোর্স আকার দিতে হবে। কারণ এই জিনিসটা এই যে রাস্তার উপরে যে একটা দাগ চলে গেল, গাড়ি চলার দাগ, এটা আমি চাচ্ছি রিমুভ করতে। তাহলে আমি ধরেন এই জায়গা থেকে এই টেক্সচারটা নিলাম, নিয়ে এটাকে জাস্ট এখানে আমি উল্টাটা করতেছি, ডেস্টিনেশন নিয়ে এখানে বসাই দিলাম। এইভাবে কাজটা এইভাবে করতে হবে। এই দেখছেনটা চলে গেছে। এখানে দেখেন সোর্স ডেস্টিনেশন দুটো অপশন আছে, আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কি সোর্স করতেছেন না ডেস্টিনেশন। ডেস্টিনেশন করে দেওয়ার পরে কি হচ্ছে, আমি এখান থেকে নিয়ে এটা ওখানে ইউজ করতে পারতেছি। আর সোর্স করে দিলে কি হবে, এই যে দেখেন এটা হচ্ছে এখন ডেস্টিনেশন মোডে আছে, এটা আমি এখানে নিয়ে এখানে বসাই দিলাম, তখন কন্ট্রোল ডি দিলাম, এই যে এটা বসে গেল। কিন্তু আমি যদি চাই এটাকে সোর্স মোডে নিয়ে যাই, তাহলে কি হবে, এই জায়গাটা ওখানে বসবে। মানে ধরেন এখানে সিলেক্ট করা আছে, এটা এখানে নিলাম, দেখেন এই জায়গাটা ওখানে চলে গেছে, বুঝছেন? তো এটা হচ্ছে প্যাচ টুলের কাজ। সোর্স ডেস্টিনেশন টুল সিলেক্ট করে কাজ করতে হবে। প্যাচ টুলটা কখন কাজে লাগে, এটা অনেক সময় অবজেক্ট রিমুভ করার ক্ষেত্রে কাজে লাগে। যেমন এই যে ধরেন এই যে একটা লোক বসে আছে, এখানে এই লোকটাকে আমি চাচ্ছি মানে রাখতে যাচ্ছি না, তাহলে আমি এখান থেকে একটা ডেস্টিনেশন দিলাম, নিয়ে এখানে বসাই দিলাম, ব্যাস দেখেন লোকটা গায়েব নাই। আরেকটা অপশন আছে এটা করার জন্য, সেটা আমি দেখাচ্ছি। ওটাকে বলে কন্টেন্ট ও অ্যাওয়ার। মানে এটার জন্য আপনাকে জাস্ট রাফ সিলেকশন করতে হবে। রাফটাকে ধরেন আমি ল্যাসো টুল দিয়ে জাস্ট এই লোকটাকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এডিট, এই যে ফিল, শিফট ফিল, এই যে কন্টেন্ট অ্যাওয়ার ফিল, এটা এখানে আছে, আমি ফিল থেকে দেখাচ্ছি। এই যে ফিলে গিয়ে এই যে কন্টেন্ট অ্যাওয়ার, এখানে অনেকগুলো অপশন আছে, কন্টেন্ট অ্যাওয়ারটা দিবেন, দিয়ে কালার অপশন থাকবে, এটা ওকে দিলে এই যে চলে গেল।
এটা সবসময় কাজ করে না কন্টেন্ট টাওয়ারটা, এটা নির্ভর করে অবজেক্টের উপরে। যেমন আমি যদি এই মেয়েটাকে যদি রিমুভ করতে চাই এখান থেকে, তা আমাকে আগে একটা সিলেকশন করতে হবে। হ্যাঁ, মোটামুটি একটা রাফ সিলেকশন আর কি, একদম এক্সাক্ট সিলেকশন করতে হবে না। করে এখন আমি শিফট F5 চাপ দিলাম, মানে ওটা হচ্ছে শর্টকাট, যেটা এই যে ফিলের শর্টকাট যেটা, শিফট F5 দিলাম, কন্টেন্ট টাওয়ার আসছে। দেখি এটা কাজ করে কিনা, ওকে দিলাম। এটা কাজ করছে, ভালোই কাজ করছে এটা, যদিও বোঝা যাচ্ছে না তেমন একটা। এই যে গাইড করে দিল পুরো, বোঝা যাচ্ছে না এখানে কেউ একজন ছিল। এই যেখানে ছায়াটা আছে তার জন্য বোঝা যাচ্ছে। আমি যদি ছায়াটাকে রিমুভ করে দিতে চাই, একইভাবে শিফট F5, হ্যাঁ চলে গেল। এটা এখানে এখানে বোঝা যাচ্ছে না, এখানে কিছু একটা ডিস্টার্ব হয়েছে, এটা বোঝা যাচ্ছে না। কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ডে হলে এটা ডিস্টার্ব বোঝা যাবে, এত সহজে রিমুভ হবে না। তখন বিভিন্ন ধরনের টুল ইউজ করতে হবে, এই যে হিলিং ব্রাশ টুল ইউজ করা যেতে পারে, প্যাচ টুল ইউজ করা যেতে পারে, এরকম আর কি জিনিসটা এরকম। আচ্ছা আমি আবার আগের ট্র্যাকে ফিরে আসি। আমার একটা কাজ করবো এখন হচ্ছে কন্টেন্ট আবার মুভ টুল, মানে কোনো একটা অবজেক্টকে ধরেন এনিমেটা ক্যামেরার সামনের দিকে নিতে যাচ্ছে, কন্টেন্ট আবার মানে মুভ করানোর জন্য, বুঝতেই পারতেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি এখানে নিয়ে আসলাম। ও কি করবে, আশেপাশে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করার চেষ্টা করবে, ওই ম্যাচ করে ওখানে মুভ করার চেষ্টা করবে। এটা কাজ করতেছে এখন, দেখি ম্যাচ করতে পারে কিনা। হ্যাঁ ম্যাচ করছে, যখন আগেরটা রিমুভ করে ফেলছে মেয়েটা এখানে চলে আসছে। যদি এই ছায়াটা আসে না এখানে, যদি আমি সিলেক্ট করি না ওইটা, আবার একটা কাজ করা যায়, এটাকে আমি কপি করতে পারি মুভ না করে। এই দেখেন এখানে অপশন আছে মুভের, এখানে মুভ অপশন আছে, এক্সটেন্ড অপশন আছে। এক্সটেন্ডের কাজটা কি, এক্সটেন্ড মনে হয় কপি সম্ভবত। আচ্ছা দেখি, এটা মুভও করা যায় আবার কপিও করা যায়। অনেক জায়গায় আমরা অনেক ইমেজের ক্ষেত্রে এটা লাগে। এই যে এটা জাস্ট কপি করলাম, আরো কপি করতে চাইলে আরো কপি করতে পারবে, কোনো সমস্যা নেই। জায়গাটা একই জন 3-4 জন এরকম কপি করা যায় এটা। তবে এই ব্যাকগ্রাউন্ড জিনিসটা মিলতে হবে, এটা এটা আমরা সবসময় ফটোশপ মিলাইতে পারে না, এই যে এখানে মিলাইতে পারে না। ভাইয়া হ্যাঁ মনে করেন যে পিছন শুধু মেয়ের ছবিটা থাকবে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, এরকম করা যাবে কন্টেন্ট আওয়ার দিয়ে? মানে এই জিনিসটা চাচ্ছেন না? না ওইটা চাচ্ছি না। হ্যাঁ করা যাবে, এটা কন্টেন্ট দিয়ে করা যাবে না, এটা অনেক কাজ কাজ আছে এটার জন্য। আচ্ছা content দিয়ে করা যাবে না। যেমন আমি দেখাচ্ছি এটা, ধরেন যে আপনি চাচ্ছেন যে এই জিনিসটা এই পুরো পাহাড়টা রিমুভ করে দিয়ে যাচ্ছেন, এটা একটু ম্যানুয়ালি কাজ করতে হবে, এটা এত সহজে হবে না। সেই জন্য এই যে আমি আসতেছি, নিচের দিকে আসতেছি, এগুলো হচ্ছে ব্রাশ টুল। এটার জন্য আপনি যেটা বলছেন এটার জন্য এই টুলটা কাজে লাগবে, ক্লোন স্ট্যাম্প টুল। এটা বলে ক্লোন স্ট্যাম্প টুল। নিউ ফর্ম, এটা নিউ লেয়ার নেই, মানে এটার কাজ হচ্ছে কপি করা, মানে একটা জিনিসকে কপি করা। এই যে ধরেন এখান থেকে, মানে এটা অনেকটা ওই এই যে এখানে যেটা হিলিং ব্রাশ টুল দেখছি না, এটার মতো, অনেকটা এটার মতো। ক্লোন স্ট্যাম্প করলাম, ক্লোন করলাম, এখান থেকে ধরেন আমি ক্লোন করতেছি, সোর্স নিলাম, নিয়ে আমি পাহাড়টাকে, এই যে পাহাড়টা, না এটা ওইদিকে যাবে না, এক পাশ থেকে দিতে হবে। না যেহেতু আমি কিনারে চলে যাচ্ছি, এটা হচ্ছে না, আমি এটা কাছাকাছি নিয়ে করতে হবে। তাহলে আমাকে কাছাকাছি কোনো টেক্সচার নিয়ে ধরেন এখান থেকে, এই যে দেখছেন কিভাবে করতেছি, টেক্সচার নিয়ে নিয়ে করতে হবে, ক্লোন করতে হবে আর কি, জিনিসটা ক্লোন করতেছে, ওই পাশ থেকে নিয়ে নিয়ে এটা ক্লোন করতেছে। ক্লোন করলাম, এভাবে করে পার্টটাকে রিমুভ করে দিতে পারবেন। এটা মানে কন্টেন্ট আওয়ার টুলটা সবসময় কাজ করে না, ওটা আপনি ট্রাই করে দেখবেন, কাজ না করলে ম্যানুয়ালি করতে হবে, এটা সবসময় কাজ করবে না। এভাবে করে পুরো পাহাড়টাকে আপনি চাইলে আস্তে আস্তে গায়েব করে দিতে পারবেন। করলাম,
পাহাড়টা ইয়ে করার পরে আরো কিছু কাজ করতে হবে, যেগুলো দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিস্টর্ট দেখা যাচ্ছে, ডিস্টর্ট গুলোকে রিমুভ করতে হবে। যদি পুরোপুরি মানে আমি রিমুভ করবো না, পাউডার একটু ছোট বানাবো, তখন তো জিনিসটাকে বোঝাই যাচ্ছে যে এটা রিমুভ করা হয়েছিল। ওটা কি স্মুথ করা যায় না পরে আবার? কি করতে যাচ্ছিস, ছোট করবি? হ্যাঁ ছোট বলতে মানে মানে পাহাড়ের সাইজটাকে ছোট করতে যাচ্ছিস? হ্যাঁ, মনে কর অর্ধেক করলে, আমি পুরোটা দিস না। আচ্ছা, অর্ধেক। হ্যাঁ অর্ধেক করলে এভাবে করা যাবে না তো। অর্ধেক করলে তো তুই এই টুল ইউজ করবি না, তুই তো এআই ইউজ করবি। সিলেকশন টুল ইউজ করে অর্ধেক করতে হবে। সিলেকশন টুল ইউজ করে এটা অর্ধেক নিয়ে বাকিটা কাজ করে তারপর এটাকে স্মুথ করে দিতে হবে, তাইলে এটা বোঝা যাবে না। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য দিলে দেখালাম আর কি। আচ্ছা যাই হোক, এখানে ছিলাম। এরপর হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলটা খুব দরকারি, বিভিন্ন সময় লাগে। ব্রাশ টুলটা খুবই দরকার। ব্রাশ মানে হচ্ছে বিভিন্ন যে ধরেন আমি এখানে যাই, আচ্ছা ডিলিট করি। এই যে ব্রাশ টুল হচ্ছে নিউ লেয়ার নিলাম। ব্রাশ টুল মানে কি, জাস্ট নিজের মতো আঁকা ব্রাশ, এটা হচ্ছে ব্রাশ আর কিছু না। ব্রাশ করা কিছু একটা আঁকা এরকম নিজের মতো। এটা কি আঁকছে আমি নিজেও জানি না, কি হয়ে গেছে এটা। যাই হোক, ব্রাশ টুলের কাজ হচ্ছে ব্রাশ মানে ব্রাশ করা। এটা বেশি কাজে লাগে হচ্ছে মাস্কিং এর ক্ষেত্রে, আর এমনিও কাজে লাগে। যেমন ধর এই জিনিসটাকে আমি মাস্ক করবো, এই যে মাস্ক করলাম। মাস্ক করার পরে এখানে সিলেকশনটা এখানে রাখতে হবে। সিলেকশনটা এখানে রাখলে এটা পুরো লেয়ারের উপর সিলেক্ট হলো, এটা মাস্কের উপর সিলেক্ট হয় না, কিন্তু এখানে সিলেক্ট রাখতে হবে। রাখার পর আমি ব্রাশ টুল দিলাম, এই যে বি দিয়ে ব্রাশ টুল দিলাম। নেওয়ার পরে যে আমি এখন চাই এই অংশটাকে আমি রাখবো না, তাহলে আমি জাস্টের উপর সিম্পলি ব্রাশ টেনে দিলাম। এই যে দেখ এখানে একটা কালো দাগ পড়ছে, এই যে এখানে ফরগ্রাউন্ড করা ব্ল্যাক করা আছে, মানে আমি এটাকে ঢেকে দিলাম। আবার যদি এটাকে আমি চাই, এটা আমি দেখতে চাই আগের মতো, তাহলে এক্স চাপ দিলে এটা চেঞ্জ হয়ে গেল কালারটা, এই যে এক্স চাপ দিলে চেঞ্জ হচ্ছে। আবার মানে হচ্ছে এটা শো করবে, এই যে আবার আগের জায়গায় চলে আসতেছে। মাস্কিং এর এটা হচ্ছে একটা সুবিধা, মাস্কিং করে কাজ করাটা হচ্ছে সবসময় ভালো, করে কোনো জিনিস লস করার অপশন থাকে না। এটা হচ্ছে আবার আগের জায়গায় চলে আসলাম। এটা হচ্ছে জাস্ট মাস্কিংটার ক্ষেত্রে দেখাইলাম। ব্রাশ কিন্তু সব ক্ষেত্রে ইউজ হবে, মাস্কিং বলেন অনেক ক্ষেত্রে ইউজ হবে। ব্রাশ ইউজ করতে গেলে তখন বুঝবে। এই যে অনেক ধরনের ব্রাশ আছে এখানে, ডিফল্ট ব্রাশ সেট করা, এই যে ড্রাই মিডিয়া ব্রাশ, তারপরে কিছু কিছু মানে ব্রাশ আকারে অনেক কিছু পাওয়া যায়। মানে গুগলে সার্চ করলে অনেক ভালো ভালো ব্রাশ পাওয়া যায় যেগুলো ড্রয়িং করা যায়। এই যে দেখো ডিজাইন, এটা কিন্তু একটা ব্রাশ। এই যে আমি এটা ক্লিক করলাম, এই যে এটা একটা ব্রাশ, কিন্তু কিন্তু এটা দেখা যাচ্ছে গাছের মতো বা সামথিং এরকম কিছু একটা ছোট ছোট পাপড়ির মতো দেখা যাচ্ছে। এখানে আরো কিছু অপশন আছে, আর অনেক ধরনের ব্রাশ আছে। ব্রাশ হচ্ছে অনেক ধরনের ব্রাশ থাকে, আবার অনেক ধরনের ব্রাশ ডাউনলোড করা যায় প্রয়োজন মতো, যে যেটা ইউজ করে আর কি। এটা হচ্ছে একটা কাজ করতেছে না কেন, নিউ লেয়ার লাগবে। আবার এখানে কোনো সমস্যা। অনেক ধরনের ব্রাশ আছে, এগুলো আসলে বেশি একটা দেখানোর কিছু নাই, নিজেরা করলে বুঝবে। মানে বিভিন্ন ধরনের ব্রাশ স্টাইল আছে, ব্রাশগুলো ইউজ করার জন্য দরকার, যখন যেটা দরকার ওটা ইউজ করা যায়। ব্রাশ ইউজ করে মাস্কিং করলে অনেক কিছু, যেমন আমি যদি এটাকে একটা জিনিস একটা ডিজাইন দেখাই, একটা ডিজাইন দেখাই, তারপর সেই জিনিসটাকে আমি একটা অন্যভাবে মাস্ক করি। হ্যাঁ, ব্রাশ, এখানে একটা ব্রাশ আছে, এই যে এক্সপ্লোশন ব্রাশ, এটা আমি সম্ভবত অ্যাড করছিলাম ডাউনলোড করে। এটা একটা অন্যরকম একটা ইফেক্ট দেয়। এটার কাজ হচ্ছে কোনটা নিব, আচ্ছা নেই একটা। এটা
ব্রাশটা রোটেট করতে হবে। এটা হচ্ছে এই যে ব্রাশের কোন দিকে ঘুরবে, আপনি দিকটা চাইলে রোটেট করতে পারবেন। এই যে এটা যদি আমি এখানে দেই, এটা কাজ হচ্ছে এক্সপ্লোশন টাইপের একটা তৈরি করা। এটা আমি অনেক ইমেজে ইউজ করছি এডিটিং করার সময়। এটা একটা এক্সপ্লোশন ইফেক্ট তৈরি করতে। তারপরে এটা যদি ইমেজ এডিটিং কিছু লাগে, এটা যদি এখানে লাগবে না আমাদের। তারপরে কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সার, আমি এই টুলগুলো ইউজ করি নাই, তবে কালার রিপ্লেসমেন্ট টুলটা ইউজ করছিলাম, এটা জাস্ট কালারটা ক্লিয়ার করার জন্য। একটা অবজেক্টকে সিলেক্ট করা থাকলে সিলেকশনের কালারটাকে চেঞ্জ করার জন্য এটা সিলেক্ট করতে হবে আমাদের ইউজ করার জন্য। সিলেক্ট করলাম, কালারটা চেঞ্জ হয়ে গেছে, রেড হয়ে গেছে। এই যে আমার এখানে রেড সিলেক্ট করা আছে, তাই কালারটা রেড হয়ে গেছে। যদি এটা পারফেক্টলি হয়েছে কিনা, এটা কালার মানে কালার চেঞ্জ করার প্রসেস এটা না যদিও, বাট এটা ভালো একটা কাজ করছে। যেটুকু সিলেক্ট করছি অতটুকু এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছে। আর আমি এই জায়গাটা কুইক সিলেকশন টুল দিয়ে ড্রেসের কালারটা চেঞ্জ করা যায় নাকি দেখি। এটা অল টাইপে ধরে এটা ডিসিলেক্ট করতেছি। যাই একটা রাফ সিলেকশন করলাম আর কি, এটা অ্যাকুরেট সিলেকশন করতে একটু টাইম লাগে। এটা এখন যদি এটাকে আমি কালার রিপ্লেসমেন্ট করি, এটাকে একটা ব্লু কালার বা কিছু একটা দেই, এরকম কিছু একটা দেই, কালার রিপ্লেসমেন্ট টুল, দেখি চেঞ্জ হয় কিনা। হচ্ছে, কিন্তু এত ভালো হচ্ছে না। হচ্ছে কি, যেটা মনে হচ্ছে যে একটা ন্যাচারাল লুক আসতেছে না, এটা মনে হচ্ছে আর্টিফিশিয়াল কিছু একটা। তো এটা সবসময় ভালো কাজ করে না, এটা কালার চেঞ্জের ক্ষেত্রে এটা সবসময় ভালো কাজ করে না। এটা দিয়ে কালার চেঞ্জ আমি করি না কখনো, এই টুলটা আমি বেশি একটা ইউজও করি না কখনো। একটা আর্টিফিশিয়াল লাগতেছে, কালারটা আমার কাছে ন্যাচারাল লাগতেছে না। কালার চেঞ্জের তারা একটু অপশন আছে, এগুলো করা দেখাবো। যাই হোক, বেশি একটা কাজে লাগবে না। তারপর হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলটা তো দেখাইলাম তখন, যে ক্লোন করে জিনিসটাকে এখানে ক্লোন করে ধরো পাচ্ছি এখানে এই খাম্বাটাকে চাচ্ছি আমি রাখবো না, সেক্ষেত্রে এখান থেকে ক্লোন করে আমাকে এখানে বসাইতে হবে। এই যে দেয়ালটাকে ক্লোন করে এখানে বসাইতে হবে, তাহলে খাম্বাটা গায়েব হয়ে যাচ্ছে। এভাবে করে প্রতিটা জিনিস পাশ থেকে নিয়ে বসাইলে এটা গায়েব হয়ে যাবে। এরকম স্ট্যাম্প টুলের কাজ। এটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলের ক্ষেত্রে কিছু প্যাটার্ন ইউজ করা লাগে, যেমন এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুল আসার পরে এখানে কিছু দেখাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন থাকে, প্যাটার্ন সিলেক্ট করতে হয় আগে। গাছের প্যাটার্ন দেখাচ্ছে, গ্রাসের প্যাটার্ন দেখাচ্ছে, সাপোজ এই যে গ্রাসের প্যাটার্ন দেখাচ্ছে। প্যাটার্ন এটা হচ্ছে বিভিন্ন একটা একই জিনিস বিভিন্ন প্যাটার্ন আকারে, এই যে এটা প্যাটার্ন আকারে প্রিন্ট করতে হবে। অনেক ধরনের প্যাটার্ন আছে, আবার আমরা এটাগুলো এখানে আছে, আবার কিছু প্যাটার্ন পাওয়া যায়, ইনস্টল করতে হয়। এগুলো হচ্ছে প্যাটার্ন। আবার আমি নিজেরা প্যাটার্ন তৈরি করতে পারি। এটা হচ্ছে ধর একটা প্যাটার্ন,
সাপোজ একটা প্যাটার্ন তৈরি করলাম, এই ডিজাইনটা দিয়ে আরো অনেক ধরনের প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে ক্লাসে, একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। এটা জাস্ট একটা প্যাটার্ন আর কিছু না। প্যাটার্ন স্ট্যাম্প টুল অনেক সময় কাজে লাগে, বিভিন্ন ধরনের প্যাটার্ন নিয়ে কাজ করার ক্ষেত্রে কাজে লাগে। হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আচ্ছা, হিস্টোরি ব্রাশ টুলের কাজটা হচ্ছে এটা সম্ভবত আগের জায়গায় নিয়ে যাবে এটাকে। হিস্টোরি ব্রাশ টুলের কাজ হচ্ছে আগের জায়গায় নিয়ে যাওয়া, একটা জিনিসটাকে আগের জায়গায় নিয়ে যাওয়া। এটা মুছে ফেলতেছে যদিও, দেখি আগের জায়গায়। আচ্ছা, এটা তো আমি আগে তো কিছুই ছিল না, এটা তো আসবে না কিছু। এখানে ইউজ করে দেখি। এই যে মানে এই কালারটাকে আগের জায়গায় নিয়ে যাচ্ছে। আগে আমরা যেটা ছিলাম হিস্টোরি ব্রাশ টুল, এটা কিছু হিস্টোরি সেভ করে রাখে আর কি, আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কোনো একটা কিছু চেঞ্জ করার পরে এটা ইউজ করলে এটা আগের জায়গায় চলে যাবে। তো এখানে হিস্টোরি, এই যে এখানে হিস্টোরি সেভ থাকে, এই যে আমরা কি কি করছি না করছি আগের সবকিছু এখানে আছে। আমি যদি চাই যে আমি আগের জায়গায় ফিরে যাবো, আমার কাজগুলো ভুল হয়েছে, তাহলে আমি একটা ক্লিক করলে ওই জায়গায় চলে যাবো। এই যেখানে একদম ডকুমেন্টটা ওপেন করার সময় যেরকম ছিল ওই জায়গায় চলে আসছি। আর কন্ট্রোল জেড দিলে আবার সেই আগের জায়গায়। একটা হিস্ট্রি ব্রাশ টুল, এটা আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। এটার কাজ হচ্ছে একটু অন্যরকম। এটা এখানে অয়েল পেন্টিং যেহেতু করি না, এটা এখন বোঝা যাবে না, কালার করলে বোঝা যাবে। আপাতত এটা জেনে রাখি। এটা হচ্ছে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক টুল। আচ্ছা, এটা এই ইমেজটার ক্ষেত্রে দেখাই। আচ্ছা, এটা কপি দেখি আমি। আচ্ছা, হচ্ছে ইরেজার টুল। এটা ইরেজার হচ্ছে নর্মাল ইরেজার, মোছার জন্য। এটা তেমন কিছু না। এই যে এখানে অপাসিটি আছে, স্মুথনেস আছে, সবকিছু আছে। এই অপাসিটি যদি আমি 100% যেহেতু এটা মুছে যাবে পুরোপুরি। আর আমি অপাসিটি যদি কমাই দিই, এটা হালকা মুছবে। এই যে দেখো, পুরোপুরি মুছতেছে না। আমি যদি হালকা রাখতে চাই তাহলে অপাসিটি কমায় কাজ করতে হবে, আর পুরোপুরি মুছতে চাইলে 100% অপাসিটি দিয়ে মুছতে হবে। যেখানে মুড আছে, ব্রাশ আছে, পেন্সিল আছে, ব্লক আছে। এই যে ব্রাশ জিনিসটা সবখানে ইউজ বলছিলাম। এই যে দেখো, এটা ব্রাশ, এটা এখন ব্রাশ আকারে আসছে, কিন্তু এটা একটা ব্রাশ। সাইজ বড় ছোট করতেছি, অল্টার চেপে রাইট ক্লিক ইউজ করে সাইজটাকে বড় ছোট করতে পারতেছি। আর উপর নিচে নিলে হার্ডনেস বলতে এটার এজটা দেখেন, এই যে এজটা দেখেন চেঞ্জ হচ্ছে। হার্ডনেস স্মুথ অথবা হার্ড করলে এজটা একদম হার্ড হয়ে যাবে, আর স্মুথ করলে স্মুথলি জাস্ট এটা ব্লেন্ড হয়ে যাবে। এবং এখানে যদি আমি ইউজ করি, এই যে দেখেন, এটার ইয়াটা দেখ, এই যে ইয়াটা দেখেন, এই যে এজটা স্মুথ, আর এটা যদি আমি হার্ডনেসটা যদি বাড়াই দেই, তাহলে দেখেন এজটা কত রাফ। দেখছেন এই এজটা কত রাফ আর এই এজটা কত স্মুথ। এটা হচ্ছে হার্ডনেসের কাজ, আর কিছু না। আচ্ছা, এটা হচ্ছে ইরেজার টুল, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটা এগুলো ইউজ করি না যদিও, এগুলো আসলে সবসময় ইউজ করা যায় না। খুব ভালো মানের ইমেজ না হলে ইউজ করা যায় না। যেমন এই ইমেজটা আমি আগের জায়গায় নিয়েছি, ডিসেবল দেওয়া হয়েছে। এখানে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ইউজ করতে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ইউজ করার ক্ষেত্রে তখন একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হয়, না একটা যেমন অল্টার চেপে ধরে ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিবে। এখন আমি যদি এটা ইউজ করি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, কিন্তু দেখেন যে কালারটা সিলেক্ট করছি ওই কালারটা মুছে দিচ্ছে। এই ডক্টর গায়ে যদি ওই কালারটা থাকে, ওই কালারটা মুছে দিচ্ছে। তাহলে এটা সবসময় ইউজ করা যায় না। এখন এটাতে ইউজ করা যাচ্ছে ইজিলি, কিন্তু সবসময় এটা ইউজ করা যায় না। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ। এই যে দেখেন, ডক্টর গায়ে মুছে দিচ্ছে এটা। তাহলে এটা এখানে স্মুথলি কাজ করবে না। এটা যদি সম্পূর্ণ মানে অপোজিট ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু হয়, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে কাজ করবে। সেম কালার হলে এটা একটু ঝামেলা করে,
আমার ডকুমেন্ট যেমন এটার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল টার্গেট লেয়ার ইজ হিডেন। আচ্ছা, এটা রাস্টারাইজ করতে পারলাম, রাস্টারাইজ করি। এটার ক্ষেত্রে আমি যে ব্যাকগ্রাউন্ডটা একদম অপোজিট, এটা খুব এটার ক্ষেত্রে ভালো কাজ করবে। ব্যাকগ্রাউন্ডটা একদম অপোজিট, এই যে এটার ক্ষেত্রে খুব ভালো কাজ করতেছে। এটার ক্ষেত্রে লালটা ধরবে না, কারণ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একদম ভিন্ন, এটাতে লালটার মধ্যে কোনো কালার নাই এরকম। এইসব ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ইজিলি ইউজ করা যায়। ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় বিভিন্ন কাজে। এটা এখন ব্যাকগ্রাউন্ড নাই, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম না, এটা এখন একটা ট্রান্সপারেন্ট ফাইল হয়ে গেল এই জিনিসটা। এটা এই ক্ষেত্রে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ইউজ করা যাবে। তারপর একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। আচ্ছা, ম্যাজিক ইরেজার টুলটা হচ্ছে অনেকটা এটার মতো, ওই যে এখানে একটা এই ম্যাজিক ওয়ান টুলের মতো ম্যাজিক ইরেজার টুল, মানে এটা এক ক্লিকে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে, কিন্তু ওই অবজেক্টটাকে আবার সমস্যা, অবজেক্টটা থেকে আবার সমস্যা। এই যে এক ক্লিকে রিমুভ করে দিচ্ছে, বুঝছেন? ওটা সিলেক্ট করলাম কালারটা, এই যে এক ক্লিকে রিমুভ করে দিল। এখানে কিছু একটা জিনিস দেখতে পারবেন, এই যে দেখেন, এই যে এই কালারটা চলে গেল, এই যে এখান থেকে কালার চলে গেছে, এখান থেকে চলে গেছে। একটা অপশন আছে কন্টিজিয়াস, যদি কন্টিজিয়াস দিয়ে কাজ করে। কন্টিজিয়াসটা হচ্ছে না কোনো একটা অবজেক্ট, না এটা হচ্ছে কোনো একটা অবজেক্টের ভিতরে ঢুকবে না। যদি একটা কালার ডিফারেন্স, মানে এটাকে একটা অবজেক্ট হিসেবে কল্পনা করতেছে, কালার ডিফারেন্স পায় তাহলে ওটার ভিতরে ঢুকবে না। ভিতরে যদি সেম কালারও থাকে এটা কাজ করবে না, কিন্তু বাইরে থাকলে কাজ করবে। যেমন এই যে এখন আমি কালার সিলেক্ট করে কন্টিজিয়াস দেওয়া আছে, এখন আমি ক্লিক করলাম, দেখেন এখানে এর ভিতরে কিন্তু এফেক্ট করতেছে না। এখন কিন্তু খুব সুন্দরভাবে করছে। যেমন এখানে দিলাম, চলে গেল, ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এখানে যদি কন্টিনিউসটা না দেই তাহলে সমস্যা হয় অনেক সময়, ভিতরের অবজেক্টটা এইগুলো পুরো রিমুভ করে ফেলতে। কখন কন্টিনিউস দিতে হবে কখন দিতে হবে এটা বুঝতে পারবেন আপনার এই ভিডিওর ফোনে। এখানে প্রতিটা টুলসের উপরে অপশন আছে, প্রতিটা অপশন দেখবেন, দেখে দেখে কাজ করবেন, তাহলে বুঝতে পারবেন ইজিলি। প্রতিটা টুলসে ক্লিক করার পরে আপনার অপশন আছে, কেউ যদি না বুঝেন অপশনগুলো বা কি করতেছে আমাকে জিজ্ঞেস করেন, আমি চেষ্টা করবো বুঝানো। এটা দেখলাম, কাজ দেখলাম। আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট আরেকবার দেখুন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট কোনটা এটা বুঝি না, কথা বুঝি না, একটু জোরে বলেন তো। এই যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করলেন সেটা কিভাবে করলেন? এই যে আমি, এটা তো অনেক ওয়ে আছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করার, এটা হচ্ছে একটা ওয়ে দেখাইলাম আসলে আপনাকে। যেহেতু এখানে ইমেজ কোয়ালিটিটা ভালো আছে, অবজেক্টটা ইজিলি বোঝা যাচ্ছে, সেজন্য এখানে ম্যাজিক ইরেজার টুলটা কাজ করবে। এখানে জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে অল চেপে ধরে কালারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্লিক করলাম, ব্যাস চলে গেল। এটা আরেকটা যে করলেন এই যে ইয়া দিয়ে স্কেচ করে, কোনটা স্কেচ করে কোনটা, এটা কথা আসলে বোঝা যাচ্ছে না আপনার, একটু নেটওয়ার্কের সমস্যা মনে হয়। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট যে ঝিরঝির একটা থাকে পিছনে লেআউট, সেটা কিভাবে করেন? ওটা তো ট্রান্সপারেন্ট, হ্যাঁ ওটা হচ্ছে এই যে এটা তো এটা ট্রান্সপারেন্ট হচ্ছে, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এই জন্য বুঝতে পারতেছেন না। আমি আগে এটা করি তারপর দেখাচ্ছি। এই যে রিমুভ করলাম, তাই না? এখন আপনি বলতেছেন যে পিছনে ওই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে থাকবে, মানে হোয়াইট থাকবে না। এখন এই যে এখানে হোয়াইট দেয়া আছে, দেখে এটা হোয়াইট দেখাচ্ছে, আমি হোয়াইট লেয়ারটা অফ করে দিই, এই যে ট্রান্সপারেন্ট। জি জি, এইরকমই আনলেন, কিন্তু আপনি ঘুষে যে আনলেন, স্কেচ করে আনলেন, সেটা কিভাবে করলেন? কোন দিয়ে? কোনটা স্কেচ করে আনলাম? এইরকম ব্যাকগ্রাউন্ড আনলেন স্কেচ করে একটু আগে, একটা টুল দিয়ে। ব্রাশ দিয়ে যেরকম করে অ্যান্সার এরকম করে বলতেছে মনে হয়, ব্রাশ দিয়ে। সেটা কোন টুল?
তো অনেক আছে ব্যাকগ্রাউন্ড বলতে এখানে মানে ট্রান্সপারেন্ট করার জন্য আপনার মেইন কাজ হচ্ছে অবজেক্টটা সিলেক্ট করতে হবে। এই যে দেখেন আমি এখানে একটা অলরেডি করে রাখছি, এই যে বুঝছেন, এই যেটা একটু ট্রান্সপারেন্ট। মেইন কাজ হচ্ছে আপনার অবজেক্ট সিলেক্ট করে, যেমন অনেক টুল আছে আপনার ট্রান্সপারেন্ট করার জন্য। যেমন এই যে প্রথমত বললাম এই যে সিলেকশন টুল দিয়ে ট্রাই করবেন। এই যে সিলেকশন টুল আছে বিভিন্ন ধরনের, কুইক সিলেকশন টুল আছে, এটা টুল ধরেন একটা কুইক সিলেকশন করবেন, অথবা আপনি অবজেক্ট সিলেকশন করে, যেহেতু আমার এখানে আরেকটা অপশন আছে এই যে সিলেক্ট, এই যে দেখেন সাবজেক্ট, সিলেক্টে গিয়ে সাবজেক্ট দিলাম। এটা ধরতে পারি কিনা দেখি, সাবজেক্টটাকে ধরতে পারবে আশা করি, যেহেতু ভালো একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই যে সাবজেক্টটা ধরে ফেলছে। এখন আপনি এখানে ক্লিক করলে এটা মাস্ক হয়ে যাবে, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এই যে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক অপশন আছে, শুধু একটা টুল না, অনেক টুল আছে, অনেক কিছু ইউজ করা যায় যখন যেটার ক্ষেত্রে যেটা প্রয়োজন। ব্রাশ দিয়ে করতে পারবেন, সিলেকশন দিয়ে করতে পারবেন, আবার চ্যানেল মাস্ক একটা অপশন আছে, আমি দেখাচ্ছি। ওগুলো আসলে দেখাতে চাচ্ছি না, কারণ অনেক সিলেকশন টুল তো। এই যে একটা চ্যানেল মাস্ক একটা অপশন আছে, এটার ক্ষেত্রে কি হয়, এটা কালার চ্যানেল ধরে ধরে সিলেকশন করতে পারেন। এটা কখন দরকার হয়, এটা দরকার হচ্ছে আপনার একটা ইমেজ দেখায়, ইমেজটা কোথায়, এই যে এটা এখানে ধরেন আমি এই আকাশটা চেঞ্জ করবো, ঠিক আছে, আকাশের একটা চেঞ্জ করবো, তাহলে আমি কেমন সিলেক্ট করবো? আমি এমনি সিলেকশন দিলে কিন্তু এটা সহজে সিলেক্ট হবে না। এটা হচ্ছে বা নর্মালি আপনি সিলেক্ট করতে গেলে একটু, এটা হচ্ছে কোয়ালিটি, ইমেজের কোয়ালিটিটা ভালো আছে, তাই সিলেক্ট করতে পারবেন, কিন্তু অনেক ক্ষেত্রে সিলেক্ট হবে না। কিছু কিছু ইমেজে কিন্তু সিলেক্ট করা যাবে না, আমার কিছু ইমেজ আসলে ইংলিশ না, আমি দেখাতে পারতেছি না। আচ্ছা, এটাই দেখা যাবে। এটা আমি চ্যানেল দিয়ে যদি সিলেক্ট করি, এই যে চ্যানেল, এই যে ব্লু চ্যানেল দিয়ে মানে এখানে দেখতে হবে কোন চ্যানেলটা সবচেয়ে বেশি কন্ট্রাস্ট বেশি। কন্ট্রাস্ট বলতে মানে হোয়াইট এবং ব্রাইটের যে ডিফারেন্সটা বেশি সবচেয়ে, সেটা কোনটাতে দেখতে হবে। দেখতে পাচ্ছি যে ব্লুটাতে বেশি, সবচেয়ে বেশি। দেখেন অন্যগুলোতে এত কন্ট্রাস্ট না। ব্লু চ্যানেলটা আমি একটা কপি করলাম, ডুপ্লিকেট চ্যানেল, ওকে, এটা হাইড করে দিলাম, কপি চ্যানেলটা কাজ করবো আমি। এটা করে এটার মধ্যে আমি ইমেজ গিয়ে অ্যাডজাস্টমেন্ট লেভেল, এটা আপনারা তো বুঝতে পারবেন না, কিন্তু দেখেন, তাও চেষ্টা করেন, আমি জিনিসটা বুঝাচ্ছি। ব্রাইটনেস দেখেন, আমি চাচ্ছি যে এই দুটার মধ্যে আমার স্কাই এবং মাউন্টেনের মধ্যে ডিফারেন্স তৈরি করতে কালারের, তাই আমি ব্রাইটনেস এটাকে আরো মানে ডার্কটাকে আরো ডার্ক করে দিচ্ছি, হোয়াইটটাকে আরো হোয়াইট করে দিচ্ছি, মানে এটা একটা কন্ট্রাস্টটা বাড়াই দিলাম। এখন আমি একটা ব্রাশ নিই, ব্রাশ নিয়ে ব্রাশ এই যে ব্রাশ দিলাম, ব্রাশ নিয়ে আমার যে আগের ব্রাশ দিতে হবে, ব্রাশ দিলাম। এখন আমি এখানে ব্রাশের মুডটা কিন্তু চেঞ্জ করা যায়, এখানে আমি ওভারঅলে মুডটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে ওভারলে মানে হচ্ছে আপনার ব্ল্যাকটাকে ব্ল্যাক করবে, হোয়াইটটাকে হোয়াইট করবে। এখন আমি ব্ল্যাক কালারটা যদি আমি এখানে করি, দেখেন এটা ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু দেখেন হোয়াইটে গিয়ে তেমন একটা এফেক্ট করতেছে না, এটা ব্ল্যাক হয়ে গেছে। আর আমি যদি এখন হোয়াইটটা করি, সেই দেখেন, বুঝছেন, এটা কিন্তু এখানে কাজ করতেছে না, কিন্তু হোয়াইটে কাজ করতেছে। এটা কন্ট্রাস্টটা বুঝতেছে যে কোনটা কম কোনটা বেশি। এখন আমি আবার ব্ল্যাকটা এখানে মাউন্টেনটাকে ব্ল্যাক করার জন্য ব্রাশটা ইউজ করি। এটা হচ্ছে আরেকটা সিলেকশন টেকনিক দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে সবচেয়ে মানে এটা দরকার হয় একেবারেই না, সিলেকশন করা সম্ভব না হলে এটা হচ্ছে লাস্ট অপশন, এটা দিয়ে করা যায়। ভালোভাবে করলাম জাস্ট একটা, এই যে তারপরে এখানে সিলেক্ট করলাম, লেয়ার্সে গেলাম, এই যে অটোমেটিক সিলেক্ট, ওটা উপরে অংশটা সিলেক্ট হয়ে আছে। এখন আমি মাস্ক দিলে তাহলে এটা আকাশ একটা হচ্ছে, এই যে শিফট, এই যে আকাশটা চলে গেল, দেখছেন। এখন আপনি যে কোনো একটা কালার দিলাম, ধরেন আমি একটা কালার বা অন্য কোনো ইমেজ থেকে আপনি আকাশটা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। আকাশ এই যে দেখছেন, পুরোপুরি আকাশটাকে চেঞ্জ করে দিলাম। এখন আরো ইফেক্ট আছে, আরো ইফেক্ট দিতে পারেন, এটা আপনার উপর। এটা হচ্ছে একটা মানে সিলেকশনের অপশন। সিলেকশনের অনেক অপশন আছে, আপনাদেরকে প্রথমত আপনারা এইগুলো নিয়ে কাজ করবেন।
এগুলো না পারলে তারপরে ম্যানুয়ালি এখানে আছে, তারপরে এখানে একটা পেন টুল নামে একটা অপশন আছে, এটা যদি অনেক প্র্যাকটিসের ব্যাপারে এটা একদিনে সম্ভব না। এগুলো আসলে গ্রাফিক্সের জন্য খুব দরকার, যেহেতু আমরা ওয়েব নিয়ে কাজ করবো, এগুলো খুব একটা দরকার হবে না। আমাদের মেইনলি ওয়েবের জাস্ট ইমেজ কিছু ক্রপ করতে হতে পারে, রিসার্চ করতে হতে পারে, ওইসব কাজ করতে হতে পারে, মানে এত গভীর যাওয়া দরকার হবে না আশা করি, যেহেতু ভাইয়া বলছে এরকম যে আমাদের অত বেশি দরকার নাই আসলে। কিন্তু ভাইয়া কি আছেন? হ্যালো ভাইয়া কি আছেন, প্রীতম ভাইয়া? হ্যাঁ ভাইয়া আছে। আচ্ছা ভাইয়া আসলে বললেন। এইগুলাই আর কি। এটা হচ্ছে ইরেজার টুল দেখাইলাম, এটা হচ্ছে এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে বিভিন্ন, মানে এটা হচ্ছে একটা সলিড কালার, এটা হচ্ছে একই রকম, মানে পুরো কালারটা হচ্ছে রেড। গ্রেডিয়েন্ট বলতে বোঝা যাচ্ছে বিভিন্ন ডিফারেন্ট স্টাইল, এটার মধ্যে আমি চাইলে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে পারবো। যেমন এই যে দেখেন এখানে হচ্ছে এটা সলিড আকার একটা কালার দেখাচ্ছে, এটা এটা হচ্ছে সলিড কালার, এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। সাজ্জাদ বলেন গ্রেডিয়েন্ট কি বলছেন। হ্যাঁ ভাইয়া, ওই যে মানে বলছিলেন না যে গ্রাফিক্স এর ক্ষেত্রে আমাদের তো অত বেশি ডিটেইল দরকার নেই, তাই না? মানে আমাদের কি কি কাজ, ওয়েবের ক্ষেত্রে কি কি কাজ করা লাগতে পারে আপনি যদি বলতেন, আপনার কি কি ওয়েবের কাজ করা ক্ষেত্রে লাগে? কাজ করা লাগতে বলতে আপনার এই ইমেজগুলো সাইজিং সাইজ করাতে হ্যাঁ হয়। মানে আপনার যে একদম এক্সাক্ট মেজারমেন্ট যে সাইজটা আর কি, যে পিক্সেল অনুযায়ী, ধরেন একটা ইমেজ আছে, আমরা যদি কাট করে নিলাম তাহলে কিন্তু ইমেজটা নষ্ট হয়ে যাবে না। ওই একদম যে পিক্সেল, ওই পিক্সেলের সেম ধরেন আরো কমায় নিলে ওইটা কত এক্সাক্ট মেজারমেন্টটা আসে আর কি, রিয়েল মেজারমেন্টটা। হ্যাঁ তারপরে হচ্ছে এই তো কোনো ইমেজের মেজারমেন্ট গুলা, তারপরে ইমেজ গুলা কিভাবে করতে হয় বা এইসব। আপনার মোটামুটি কি হয়ে গেছে? না, মোটামুটি শেষের দিকে আছে এদিকে। না আমি চাচ্ছি যে মানে যেহেতু ওয়েব নিয়ে কাজ করবো, এটা তো আসলে অনেক ডিটেলস ব্যাপার, হুম ফটোশপ বেশি ডিপে যেতে চাচ্ছি না আর কি। আমি ঠিক আছে, সমস্যা যেগুলো নেই। যেগুলো ওয়েবের জন্য দরকার ওগুলো চাচ্ছি মানে ঠিক ভালোভাবে আছে, বুঝাইতে আর কি। ওকে, হ্যাঁ। এই জন্য জিজ্ঞেস করলাম যে কি হ্যাঁ কি ঠিক কাজে লাগবে। আছে, সমস্যা না। আর একটা ব্রেক নিয়ে নিই নাকি? ব্রেক নিই। হ্যাঁ, একটা 15 মিনিট ব্রেক নেওয়া যেতে হুম পারে, ওকে, যেহেতু তাহলে 10টা সবাই কি একটা শুনতেছি? 15 মিনিট। আসি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া জি শোনা জি যাচ্ছে। ভাইয়া। ঠিক আছে, তাহলে একটা 15 মিনিট ব্রেক, 15 মিনিট পরে আবার শুরু হোক। আচ্ছা ঠিক আছে। ওকে, হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে জাস্ট একটা কালার মোড আর কি, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট টুল। এটা ইউজ করার ক্ষেত্রে ধরেন আমি এখান থেকে একটা টান দিয়ে এখানে নিয়ে, দেখেন এটা একটা কালার একটা চেঞ্জ দেখা যাচ্ছে, এখানে একদম হোয়াইট, এদিকে একটু হালকা ডার্ক, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এই যে এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট ডিফল্ট ভাবে সেট করা আছে। স্কেলটা একটু দেখি পাবেন। আচ্ছা, এটা হচ্ছে আমি জাস্ট যে দিক থেকে মুভ করবো ওদিকে মানে গ্রেডিয়েন্টটা ওভাবে আসবে আর কি। যেমন এখানে এই গ্রেডিয়েন্টটা দেখেন, এটা হচ্ছে আমি এখন যেটা সিলেক্ট করা আছে, এটা হচ্ছে এখানে ব্লু ব্লু গ্রেডিয়েন্ট, এটা এভাবে এখান থেকে টান দিলে ওদিকে গেলে ওদিকে যাচ্ছে। এভাবে অনেক সময় আমরা এভাবে গ্রেডিয়েন্ট ইউজ করি না, আমরা গ্রেডিয়েন্ট ইউজ করার সময় কোনো একটা অবজেক্ট গ্রেডিয়েন্ট ধরেন এই যে রেক্টেঙ্গেল, এটার অবজেক্টটা আমি চাচ্ছি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করবো, তো আমি এখানে গিয়ে এখান থেকে এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে সলিড কালার অপশন, আর এটা হচ্ছে এটা কি সোয়াচের সম্ভবত, সোয়াচের বিভিন্ন কালার আছে, এই যে বিভিন্ন কালার সলিড কালার আর কি। এটা হচ্ছে নো নো কালার, মানে এটা হচ্ছে একদম হোয়াইট, কোনো কালার নাই এটাতে। আর এটাতে গেলে বিভিন্ন ধরনের কালার আছে, আমার এটাতে একটু ডিফারেন্ট টাইপের, আপনাদেরটাতে এরকম সেম না হইতে পারে, এখানে একটু চেঞ্জ থাকতে পারে। আর এটা হচ্ছে স্ট্রোক, এটার পাশের এই জিনিসটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক তো বুঝেন, স্ট্রোক মানে হচ্ছে পাশের যে বর্ডারটা, এই যে চারপাশে একটা বর্ডার আসতেছে, এই বর্ডারটা হচ্ছে স্ট্রোক। মানে স্ট্রোক বাড়ানো কমানো আর সিস্টেম আছে।
এখানে 5 পিক্সেল দিলাম, দেখাই যাচ্ছে না, ছোট একটা 10 পিক্সেল দিলাম, হালকা দেখা যাচ্ছে। হচ্ছে স্ট্রোক, স্ট্রোকের এটা চাইলে আমি রাউন্ড রেক্টেঙ্গেল করতে পারবো। এটা এখন একদম রেক্টেঙ্গেল আছে, আমি যদি এখানে বাড়াই, এটা হচ্ছে কর্নার গুলো বাড়তে চাইছি, দেখেন এখানে কর্নার গুলো রাউন্ডেড হচ্ছে, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল হয়ে গেল। তারপরে স্ট্রোক আছে এখানে, স্ট্রোকের আবার বিভিন্ন ধরনের এই যে অপশন আছে, সেন্টার স্ট্রোক আছে, আউটসাইড স্ট্রোক আছে, ইনসাইড স্ট্রোক আছে, 3টা অপশন আছে। এটা হচ্ছে ইনসাইড অফ স্ট্রোক, এইখানে দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে বাইরের দিকে স্ট্রোকটা হবে, আর এটা হচ্ছে স্ট্রোক হবে। মানে এখানে একটা লাইন আছে, লাইনে এটা হচ্ছে স্ট্রোকের কর্নার গুলা কিরকম হবে। এটা এখানে যেহেতু কর্নার নাই, করে ফেলছে এটাকে। বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আছে, আবার আপনি ক্লিক করলে এই যে এখানে ডাবল গ্রেডিয়েন্ট কালার। এখন আজকালকার ডিজাইন গুলোতে গ্রেডিয়েন্ট বেশি ইউজ হয়, সলিড কালার খুব কম ইউজ হয়। হচ্ছে হ্যাঁ, কে কিছু বলতেছেন? ভাইয়া এই গ্রেডিয়েন্টের গ্রেডিয়েন্ট কি কোডটা ভাই কি এখান থেকে ওরকম কালেক্ট কোড করা নাই, যাবে? কালার কোড গুলো আপনি কালেক্ট করবেন। গ্রেডিয়েন্টের কোড তো ওরকম না, মানে ব্যাপারটা হচ্ছে যেমন আমি যে গ্রেডিয়েন্ট ইউজ করলাম, এখানে তো আমি 3টা কালার ইউজ করছি, তাই না? আপনি কালার কোড গুলো নিতে পারেন, এই যে কালার জি। কোড গুলো, এগুলো কপি করে ইউজ করে গ্রেডিয়েন্ট, কিন্তু হুবহু পুরো 3টা একসাথে গ্রেডিয়েন্ট আকারে নিতে পারবেন, কালার গুলো নিতে পারবেন, নিয়ে আপনি নিজের মতো চেঞ্জ করে বুঝতে পারবেন। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আর গ্রেডিয়েন্ট টুলটার কাজ হচ্ছে মানে ম্যানুয়ালি গ্রেডিয়েন্ট তৈরি করা। আমরা নরমালি শেপের মধ্যে গ্রেডিয়েন্ট নেই, এভাবে গ্রেডিয়েন্ট নেই না, কারণ এখানে অ্যাপ্লাই করলেন একটা গ্রেডিয়েন্ট, বা এভাবে একটা অ্যাপ্লাই করলেন, যেভাবে অ্যাপ্লাই করেন, যেটা সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন ওটা এখানে হবে। এখান থেকে নিজে নিতে পারবেন, অথবা ডিফল্ট গুলো ইউজ করতে পারবেন, যে দিক থেকে যেভাবে চান। এটা হচ্ছে জাস্ট একটা কালার অ্যাপ্লাই করা, আর কিছু না। এই গ্রেডিয়েন্ট গুলো বেশি দরকার হয় আমার যে ব্যাকগ্রাউন্ড ইয়ার ক্ষেত্রে। আমার এখানে আছে কিনা, কয়েকদিন আগে না, এগুলো গ্রেডিয়েন্ট আকার আর নাই। আচ্ছা যাই হোক, গ্রেডিয়েন্ট আশা করি বুঝছেন গ্রেডিয়েন্ট জিনিসটা কি। এটা জাস্ট কিছুই না, জাস্ট একটা কালার। এটা হচ্ছে পেইন্ট বাকেট টুল। এটা করতে হচ্ছে আমি আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে সেটা হেল্প করে দিই। লিফ টুল বললাম, শিফট চেপে ধরে এরকম করলে এটা একই সাইজের হবে, শিফট ছেড়ে দিলে এটা কিন্তু সমান হবে না সাইজটা। দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে শিফট। এটা নিউ ভার্সন, অ্যাডোবের নিউ ভার্সন গুলোতে 18, 19, 20 গুলোতে শিফট চেপে ধরলে এটা এরকম ইয়া হয়। আর আগের গুলোতে মনে হয় শিফট প্লাস অল্টার দুটো চেপে ধরতে হয়, যদি শিফট কাজ না করে অল্টার চেপে ধরতে, তাহলে দুটা কাজ করবে। নিলাম এটা, যেহেতু আগে ডিফল্ট ভাবে এগুলো সেট করা আছে, এগুলো এই জন্য এখানে চলে আসছে। কালারটা আমি
সলিড কালার রাখলাম। আচ্ছা, এখন পেইন্ট বাকেটের কাজ হচ্ছে রাস্টারাইজ করতে হবে। আচ্ছা, পেইন্ট বাকেটের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়াতে পেইন্ট অ্যাপ্লাই, মানে কালারটা অ্যাপ্লাই করা। ধরুন এখানে একটা কালার দিলাম, এই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করলাম, অথবা এখানে অ্যাপ্লাই করবো। এখানে নির্দিষ্ট, মানে এটা সবসময় রাস্টারাইজ থাকতে হবে, শেপ আকারে থাকলে হবে না। দেখেন এই জিনিসটা হচ্ছে রাস্টারাইজ করা, আর এটা হচ্ছে শেপ। যেখানে রাইট ক্লিক করলে রাস্টারাইজ লেয়ার এই একটা অপশন পাবেন, এটা করলে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। পেইন্ট বাকেট কিন্তু পুরো এরিয়া জুড়ে হয় না, নির্দিষ্ট একটা এরিয়া, একটা অবজেক্ট অনুযায়ী কালারটা হয়। যেমন ধরেন আমি যদি এখানে চাই কালার করতে, পেইন্ট বাকেট দিয়ে হচ্ছে এটা একটা নির্দিষ্ট, এটা সবসময় সবখানে ইউজ করতে পারবেন না, একটা নির্দিষ্ট একটা অবজেক্ট অনুযায়ী কালারটা করে। যে যেমন একটা হোয়াইটটাকে একটা অবজেক্ট হিসেবে নিয়েছে, এখানে কালারটা করছে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে কালারটা করবে। টেক্সট, আচ্ছা আমি টেক্সট ফাইল নিই তাহলে বুঝতে পারবো। করা যায়, বুঝতে পারছি। যেমন হচ্ছে এখানে আমি কালার দিলাম, এটা পেইন্ট বাকেটের কাজ হচ্ছে এটা কালার নিয়ে জাস্ট কালার দেওয়া। মানে ওই যে আমরা মাইক্রোসফট পেইন্টে কাজ করতাম না আগে ছোটবেলায়, ড্রয়িং করতাম, একটা টুল দিয়ে কালার করতাম, ওরকমই আর কি জিনিসটা হচ্ছে, ওরকম কালার করা কিছু। এটা হচ্ছে পেইন্ট বাকেট টুল, আর এটা টুল, এটা দরকার নাই, এটা 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল, এটা আপাতত লাগবে না। আচ্ছা, এখানে কিছু অপশন আছে, ব্লার টুল, শার্পেন টুল, স্মাশ টুল। আমি এখানে যাই, দিয়ে নাম শুনে বোঝা যাচ্ছে যেহেতু ব্লার টুল, ব্লার টুল বলতে কি বোঝাচ্ছে, এটা এই জায়গাটাকে ব্লার করে দিবে। স্ট্রেংথ এখানে বাড়ানো করানোর সিস্টেম আছে, এটা কাজ করতে নাও। সরি, এটা তো এখানে আমি তো এখানে একটা লেয়ার দিয়ে রাখছি। আমি আগের দিয়ে ফিরে যাবো, ওখান থেকে করি কাজটা এখানে আমি যদি ব্লাক ইউজ করি, ব্লার করার জন্য কাজ করতেছে না। এটা একটু সময় লাগে কাজ করতে, কিছু প্রসেস করতে একটু সময় লাগে। ব্লার এভাবে করা যায়, আবার
এখানেও কিছু অপশন আছে ব্লারের, এই যে এখানে ব্লার, বিভিন্ন ধরনের ব্লার আছে এখানে, এগুলো বুঝতে পারবেন আশা করি পরে। হচ্ছে মিশন বল রেডিও ব্লার, এগুলো বিভিন্ন ধরনের ব্লার এখানে আসছে, যদিও এগুলো আসলে অনেক আলাদা আলাদা করতে হলে অনেক সময় লাগবে এগুলো করতে। এটা কাজ হচ্ছে ব্লার করা, এখানে আমি এর সাথে বোঝা যাচ্ছে না কেন আমি বুঝতেছি না। একটা নির্দিষ্ট এরিয়াতে জাস্ট আমি যদি চাই যে অনেক সময় অনেক ইমেজের মধ্যে অনেক কিছু ব্লার করে দেওয়া থাকে, দেখেন বিভিন্ন নিউজ পাই আছে, তো এই সুন্দর একটু ব্লার করা যায়, আরও ফিল্টার ইউজ করে ব্লার করা যায়, এই ব্যাপারটা হচ্ছে এরকম কাজ করতেছে। এটা একটু ব্লার লাগতেছে আমার কাছে মনে হচ্ছে। এই যে খেয়াল করতেছেন, বুঝতেছেন কেউ? যে এই জায়গায় খেয়াল করেন, বুঝতেছেন ব্লাডটা? জি ভাই। হ্যাঁ, এটা কাজ হচ্ছে ব্লার করা, এটা আরো ব্লার করতে পারবেন, এক্সটেন্ড আরো বাড়াইতে হবে, আরো ইয়ে করা যাবে, হচ্ছে ব্লার করা। আচ্ছা, এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ, আমি কপি করে রাখছি, আর এটা হচ্ছে উপরে আমি যেটা ব্লার করছি এটা, এরকম অনেক কিছু ব্লার করা যাবে। আবার এটাকে আপনি শার্পেন, এগুলা খুব একটা ইউজফুল না, এগুলা শার্প করার জন্য আবার এটা ইউজ করা হয়, এগুলা বেশি একটা ইউজ হয় না আসলে। আরো ক্ষেত্রে এখান থেকে ফিল্টারে এই ব্লারগুলো বেশি ইউজ হয়, এই যে অনেক ধরনের ব্লার আছে, তারপরে যে এখানে গসিয়ান ব্লার, এই ব্লারটা বেশি ইউজ হয়, বল ব্লার, অনেক ধরনের ব্লার আছে, এগুলা আমাদের ওয়েবের ক্ষেত্রে খুব একটা লাগবে না আশা করি, তাই এগুলা বেশি তো যাচ্ছে না ডিটেলস। আমরা যেগুলো বেশি দরকার মেনলি হচ্ছে পেজ রিসাইজ করা, ক্রপ করা, এডিট করা, হালকা পাতলা এডিট করা, এগুলো হচ্ছে বেশি দরকার। এটা সাহায্য করতেছে যাই হোক, হচ্ছে স্মার্ট টুল, এটা দেখাইতে হলে আমি ওই টলের কাছে দেখাই, এটা কোনো কিছু কোনো করা থাকে। স্মার্ট টুল, এটা দেখে যে ছবিটা দেখে বুঝতেছেন এটা কিরকম, এটা জাস্ট হচ্ছে একটা লিকুইড ইফেক্ট দেয়, এই যে দেখেন জাস্ট লিকুইড ইফেক্ট দিবে আর কি, কিছুতে জাস্ট একটু স্ট্রেংথ আছে, কম বেশি করা যাবে, কমায় দিয়ে ধরেন আমি অনেক সময় যে এটা এগুলো বেশি ইউজ হয় কখন, ওই যে ধরুন অনেকে ফেস চিকন মোটা করা যায়, তারপর হচ্ছে ওই ছবিটা কই গেল, ফেসের ছবিটা, হ্যাঁ ধরেন হচ্ছে ফেস করা যাবে, তারপরে এই যে দেখছেন, এটা হচ্ছে যদি এটা এভাবে করে না, এটা আগে সিলেকশন করে এই এটাকে আপনার আলাদা করে নিতে হবে, তারপর ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হবে, এটা এভাবে করা যায় না। এটার কাজ হচ্ছে জাস্ট এই যে ধরেন এটা নাকটাকে আমরা লম্বা করে দিতে পারবো চাইলে, এই যে করে দিলাম, বা ওর স্মাইলটাকে আরো বড় করে দিতে চাইলে স্ট্রেন বাড়াই দিলাম, ছোট করে নিয়ে, বুঝছেন? এই জিনিসটা হচ্ছে স্মার্ট টুল, এটা হচ্ছে জাস্ট জিনিসগুলোকে টেনে জাস্ট হালকা হালকা লম্বা করে দেওয়ার মতো এরকম জিনিস, এটা হচ্ছে স্মার্ট টুলের কাজ। আর এখানে হচ্ছে কিছু টুল আছে, ডস টুল, বার্ন টুল। আচ্ছা, ডস টুলের কাজ হচ্ছে কাজ করতেছে, এটা দেওয়ার লাগবে। ডস টুলের কাজ হচ্ছে আপনার স্ক্রিনের গ্লো বাড়ানো, মানে একটু ব্রাইটনেস বাড়াই দেওয়া, এটা হচ্ছে ডস টুলের কাজ। ডস দেখতে পাচ্ছেন এই যে এখানে স্ক্রিনে একটু
কন্ট্রাস্টটা বাড়াই দেওয়া হচ্ছে ব্রাশ টুলের কাজ। এখানে এক্সপোজার আছে, কমায় বাড়াই চেঞ্জ করা যায়। এখানে কিছু মিডটোন আছে, হাইলাইটস বাড়াই দিতে পারবেন চাইলে। মানে মেয়েরা যে হাইলাইটার ইউজ করে না, ওটা ফটোশপ ইউজ করা যায় আর কি। এটা হাইলাইট করা যায় চাইলে। এখানে এক্সপোজার কমাই দিতে হবে, আর অনেক বেশি এক্সপোজার আছে এখানে। জাস্ট হালকা এটা হচ্ছে এরকম অনেকগুলো অপশন আছে এখানে। মিডটোন কাজ করতে পারেন, তারপরে আবার ইয়ে আছে যে শ্যাডোস থাকলে কোথাও শ্যাডোসটাকে একটু লাইট করতে পারেন। এটা হচ্ছে শ্যাডোস দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইয়ার কাজ, ব্রাশ টুলের কাজ। আর একটা হচ্ছে বার্ন টুল, এটার কাজ হচ্ছে উল্টা সম্পূর্ণ। এটাকে স্কিনটাকে আরো ডার্ক করে দেওয়া, এটা হচ্ছে বার্ন টুলের কাজ। যেমন ধরেন এই যে ডার্ক হয়ে যাচ্ছে, দেখেন ডার্ক হয়ে যাচ্ছে। এটা বাজে দেখাচ্ছে যেহেতু আমি হাইলাইটার ইউজ করে বলছি, এটা হাইলাইট ইউজ করছি, জাস্ট বাজে। এটা এই যে স্কিন, এটা হচ্ছে জাস্ট বার্ন করে ফেলা। এগুলো মানে বুঝতে পারবেন কখন কোনটাই দরকার পড়ে আপনার, এটা হচ্ছে ভিডিও করে কাজ করতে হবে আপনি। দেখতে পাচ্ছি। আর স্পঞ্জ টুল, এটা সম্ভবত কি কাজের জন্য ইউজ হয় আমি ঠিক মনে করতে পারতেছি না। এটা অনেক আগে ইউজ করছিলাম। এটা কি গ্রে স্কেল করে? এটা সম্ভবত গ্রে করে বলে কালারটাকে। এই যে পুরো স্কিনটাকে গ্রে করে ফেলে। এখানে একটা জিনিস দেখাই, এখানে আপনারা হয়তো বা আমি ফেলে আসছি যে আর্ট হিস্টোরি ব্রাশ টুলটা এখানে কাজ করবে। এই যে আমি কি ইউজ করছি আবার আগের জায়গায় নিয়ে গেছে আমাকে। বুঝছেন, আমি যা যা ইউজ করছি সব আগের জায়গায় যেতে চাইলে ইফেক্ট, এই যে হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে ক্লিক করলাম, সব চলে গেছে। এই যে এখানে যে আমি ডজ ইউজ করছিলাম ওটাও চলে গেছে, একদম আগের জায়গায় চলে আসছে। এগুলো হচ্ছে কাজ। স্পঞ্জ টুল সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে পেন টুল। এটা আসলে অনেক প্র্যাকটিসের বিষয়। পেন টুল জিনিসটা মানে অনেক গুরুত্বপূর্ণ একটা টুল আর কি। ফাইবার বলতেছি, ফটোশপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টুল। এটা সবখানে কাজে লাগে, এটা তাই সব কিছুই করা যায় এটা দিয়ে। পেন টুল জিনিসটা হচ্ছে জাস্ট ধরেন এই যে শেপ তৈরি করা, বিভিন্ন ধরনের শেপ তৈরি করা। পাথ, এখানে দুটো অপশন থাকে, পাথ এবং শেপ। আমি শেপ মোডে আছি এখন। ধরেন তাহলে আমি এখন পেন টুল দিয়ে নতুন একটা শেপ তৈরি করতে পারবো। এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে একটা ক্লিক করলাম। এখন যদি আমি চাই এটাকে শেপটা সোজা, এটা সোজা নর্মালি ক্লিক করলে এটা সোজা শেপ হবে। এই যে সোজা শেপ হচ্ছে। আমি চাচ্ছি এটাকে একটু রাউন্ড করতে। রাউন্ড করার সময় কি করতে হবে, মাউসের লেফট বাটনটা জাস্ট ক্লিক করে টান দিতে হবে এরকম। এই যে ছেড়ে দেওয়া যাবে না, ক্লিকের সাথে সাথে হালকা টান দিতে হবে। টান দিবেন, এটাকে বলে হ্যান্ডেল। যে জিনিসটা আমি নাড়াচ্ছি, তো ক্লিক করে টান দিতে হবে। টান দিলে এটা এরকম টান দিলে বাড়বে, এদিকে কমবে। যেদিকে এটা ঘোরাবেন, আপনি যেদিকে ঘোরাবেন, যা ইচ্ছা করতে চান করতে পারবেন এটা দিয়ে। আমি একটা শেপ দিচ্ছি, এই যে একটা হ্যান্ডেল নিলাম, এটা একটা শেপ। আবার আপনি চাইলে এই হ্যান্ডেলটাকে মুভ করতে পারবেন অল্ট চেপে ধরে। দেখেন মাউস অল্ট চেপে দেওয়ার পরে মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে। তারপরে এটা আপনি হ্যান্ডেলটা ধরেন এদিকে, এখন এদিকে ঘোরাবেন, এদিকে নিয়ে যাচ্ছেন। পেন্টুলটা আসলে প্র্যাকটিসের বিষয়ে। হ্যান্ডেলটা যেদিকে থাকবে ওদিক থেকে আপনার ইয়াটা কার্ভটা মুভ হবে। যখন আমি এদিকে দিলাম, তাহলে আমি এখন যদি এখানে ক্লিক করি, দেখেন কার্ভটা এরকম বাঁকা হয়ে গেছে এই জায়গাটা, কারণ হ্যান্ডেলটা আমার ওদিকে। আর আমি যদি সোজা করতে চাই তাহলে আমি হ্যান্ডেলটাকে ঘুরাই এদিকে আনতে হবে, তাহলে এটা এখন সোজা আসবে। অথবা আমি যদি চাই কার্ভটা সম্পূর্ণ ওইদিকে নিয়ে যেতে, হ্যান্ডেলটাকে ঘুরাই আমি এদিকে নিয়ে যাই, এদিকে। চাচ্ছি আমি এরকম একটা শেপ, একটা রাউন্ড শেপ, এখান থেকে একটা রাউন্ড শেপ তৈরি করতে চাচ্ছি। তাহলে আমি এটা এদিকে আসবে, যেহেতু আমি এখানে ক্লিক করে দেখেন টান দিচ্ছি, চলে আসতেছে। মানে এই পেন টুলটা হাতে আসতে সময় লাগে, এটা প্র্যাকটিসের বিষয়। যারা প্র্যাকটিস করে তারা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবে না। কি অ্যাকশন জানি না, একটা শেপ আঁকা মানে শেপটা হচ্ছে এখানে শেপ শেষ করার সময় এই যে লাস্ট যে পয়েন্টটা এরকম একটা গোল চিহ্ন আসবে, এটা ক্লিক করলে শেপটা শেষ হয়ে গেল। তারপরে এসকেপ বাটন চাপ দিলেই ব্যাস এটা একটা শেপ হয়ে গেল। দেখুন এটা একটা শেপ। আবার এই পেন টুল দিয়ে আবার সিলেক্টও করা যায়, সিলেকশনের কাজও করা যায়। আমি অনেক সময় কিছু কিছু ইমেজ দেখবেন যে আপনি খুবই ব্লারি, মানে বোঝা যাচ্ছে না, মানে এই মানে ফটোশপ পারতেছে না সিলেক্ট করতে অটোমেটিক্যালি, তখন আপনাকে পেন টুল দিয়ে সিলেক্ট করতে হবে ম্যানুয়ালি।
খুব সুন্দরভাবে সিলেক্ট করা যায়, যেমন ট্রেস করে করে, যেটাকে বলে ভেক্টর ট্রেসিং বলে। এই যে এইভাবে বিভিন্ন পয়েন্ট টু পয়েন্ট সিলেক্ট করে করে ভেক্টর ট্রেসিং বলে এটা। আর এটা শেপ মোডে থাকা যাবে না, এখন পাথ মোডে করতে হবে। এই যে এখান থেকে পাথ মোড সিলেক্ট করে ধরেন আমি ক্যাপটাকে ট্রেস করতে চাচ্ছি। পেন্টুলটা আসলে অনেক প্র্যাকটিস করতে হয়, তারপর আয়ত্ত আছে আর কি, নাহলে প্রথম প্রথম খুব সমস্যা করবেন পেন্টুল নিয়ে। পেন্টুল প্র্যাকটিস করতে চাইলে A to Z পর্যন্ত পেন্টুল দিয়ে লেখেন, তাহলে বুঝতে পারবেন যে পেন্টুল জিনিসটা তখন হাতে আসবে আর কি। আমরা তো এইভাবে প্র্যাকটিস করছিলাম। আমি জাস্ট একটা সিলেকশন দেখাচ্ছি, এটা দিয়ে আমি সিলেক্ট করতেছি ক্যাপটাকে, বেসিক সিলেকশন দেখাচ্ছি। কত রকম সিলেকশন যে করা যায় তার সাথে অনেক রকমের ওয়ে আছে, যেটা আপনার যখন যেটা বেস্ট মনে হয়। হ্যাঁ, জাস্ট একটা বেসিক সিলেকশন করলাম, এটা পাত আকারে এখন সিলেক্ট হয়ে আছে। এখন এটাকে আমি এই রাইট ক্লিক করে এই যে মেক সিলেকশন, নিউ সিলেকশন ওকে দিলাম, এই যে এটা সিলেকশন হয়ে গেল। এখন আমি কন্ট্রোল, যদি একটা আলাদা লেয়ার নিতে চাই তাহলে কন্ট্রোল জে দিলাম, ব্যাস এটা একটা আলাদা লেয়ারে চলে গেল। বুঝছেন? আর এটা যদি আমি চাই মাস্ক করতে, মাস্কের আপনাদের খেয়াল আছে সবাই, সিলেকশন করতে সিলেক্ট করে থাকা অবস্থায় এটাকে মাস্ক ক্লিক করলে এটা মাস্ক হয়ে গেল। ভাইয়া নিখুঁত ভাবে যদি সিলেক্ট করতে চাই যে কোনো অবজেক্ট, তাহলে ওটা কোনটা বেস্ট হবে এখানে সিলেক্ট করার জন্য? এটাও যে ইমেজের উপর ডিপেন্ড করতেছে। ধরেন আপনি এই ইমেজটার ক্ষেত্রে আপনি খুব ইজিলি অটোমেটিক রেসিং করতে পারতেছেন, এখান থেকে আর কুইক সিলেকশন বা অবজেক্ট সিলেকশন বা সাবজেক্ট দিয়ে সিলেক্ট করতে পারতেছেন। কিন্তু ইমেজটা যদি ব্লার হয়, ধরেন যে একদমই ব্লার, আচ্ছা একটা ইমেজ দেখালে বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ড যদি ক্লিয়ার থাকে তাহলে এটা, হ্যাঁ মানে ফোকাসে থাকলে, ইমেজটা যদি ফোকাসে থাকে, যেমন এই ইমেজগুলো ক্লিয়ার আছে, মোটামুটি ফোকাস আছে, তাহলে আপনি ইজিলি আপনার কম্পিউটার ধরতে পারবে ইমেজটাকে। কিন্তু যেগুলা মনে করেন যে অনেক সময় অনেক ক্লায়েন্ট একদম ব্লারি ইমেজ দেয়, তখন আপনাকে এগুলা সিলেক্ট করে করে দিতে হবে। এবং আমি চাচ্ছি ধরেন এই যে একটা ইমেজ, এই ইমেজটার মধ্যে আমি চাচ্ছি এই এই জিনিসটাকে ভালোভাবে সিলেক্ট করতে। এটা হয়তো বা যেহেতু ক্লিয়ার আছে হয়তো বা পারবেন, কিন্তু তাও এজ গুলা ডিটেক্ট করতে একটা কষ্ট আছে। আমি ওপেন করে দেখে তাও অনেক স্মুথ হয় না, সিলেকশন গুলো স্মুথ হয় না। দেখেন এখানে স্মুথ হচ্ছে না, অনেক ট্রাই করার পর ঠিক ভালোভাবে সিলেকশন হয়তো হবে। তখন আপনাকে ম্যানুয়ালি পেন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, প্রেস করে করে সিলেক্ট করতে হবে, অথবা এখান থেকে ল্যাসো টুলটা দিয়ে তো সহজে করা যায় না, পেন টুল দিয়ে সিলেক্ট করা লাগে। এটা পেন টুল দিয়ে সিলেক্ট করলে খুব ইজিলি আপনি এখান থেকে জাস্ট প্রেস করে করে ইজিলি সাবজেক্টটাকে প্রেস করে সিলেক্ট করতে হবে। পেন টুল দিয়ে কাজ করার সময় সবসময় জুম করে কাজ করতে হবে, যাতে কোনো জিনিস কাটা না পড়ে, সহজে যাতে কাটা পড়ে। পেন্টুল জিনিসটা আসলে খুব একটা দরকার নাই আসলে মনে হয়, মানে ভাইয়া যেহেতু যেটুকু বলছে, মানে ওয়েবের ক্ষেত্রে হয়তো বেশি একটা দরকার নেই। তবে কোনো ইমেজ এরকম কাট আউট করতে হলে বা সিলেকশন করে করতে হলে, স্মুথলি সিলেকশন করতে হলে, তখন হয়তো পেন্টুলটা কাজে লাগতে পারে। খুব একটা বেশি দরকার নেই, যদি মানে ভাইয়া যদি ঠিকঠাক ভাবে ইমেজ দেয় তাহলে খুব একটা বেশি দরকার হয় না। তবে অনেক সময় বলে যে ইমেজ থেকে এই জিনিসটা বাদ দিয়ে দাও বা এটা করে দাও। এই দেখেন এখানে সিলেকশন করলাম, কিন্তু এই জিনিসটা তো আমার বাদ দিতে হবে, মাঝখানে এই জিনিসটা বাদ দিতে হবে, এটা আবার সিলেক্ট করতে হবে আপনাকে এই অংশটা। সিলেক্ট করে নেক্সট সিলেকশনে গিয়ে এখানে কিন্তু নিউ সিলেকশন দেওয়া যাবে, এখানে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। আগে যেটা সিলেক্ট করছিলাম এই অংশ পুরোটা,
ওটা থেকে এটা সাবট্রাক্ট করবো, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন দিয়ে ওকে দিলে ব্যাস হয়ে গেল। এখন এটাকে আমি মাস্ক করে দিলাম, এই যে দেখছেন এই জিনিসটা এখন আমি সিলেক্ট করে ফেললাম, মানে এটা আলাদাভাবে নিয়ে ইয়া করে ফেললাম। এটা অনেক বড় ইমেজ ছিল, আমি কোয়ালিটি বেশ একটা ভালো থাকবে না এটা ব্যাপার। এই যে দেখছেন এটা এভাবে হচ্ছে স্মুথলি কাট আউটের ক্ষেত্রে পেন্সিলটা লাগে আর কি, সবসময় লাগে না যদিও, এটা ইমেজের উপর ডিপেন্ড করে, ইমেজটা ভালো কোয়ালিটির হলে ভালো। তো পেন টুলটা প্র্যাকটিস করবেন, পেন টুলটা প্র্যাকটিস করলে হয়তো হাতে চলে আসবে। আর এখানে ফ্রি ফর্ম পেন টুল এগুলো খুব একটা দরকার নেই, এটা হলে হয়। আরেকটা হচ্ছে এই জিনিসটা একটু দরকার পড়ে, কার্ভেচার পেন টুল। এটাও পেন টুলের মতোই, তবে এটা একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে কার্ভ হয়ে যাবে অটোমেটিক, কার্ভ করার জন্য এটা ইউজ হয়। কোনো জিনিস রাউন্ডেড বা রেক্টেঙ্গেল বা কার্ভ টাইপের জিনিস ইউজ করার জন্য এই কার্ভেচার টুলটা ইউজ করা হয়। এটা খুব একটা দরকার পড়বে না আপাতত, আপনার পেন টুলটা ইউজ করলেই হবে। আমাদের ওটা অ্যাডভান্স লেভেলের দরকার নেই, যাতে ওয়েবে ইউজ করবো সব কিছু। আর এটা হচ্ছে টাইপ টুল, এটাকে টাইপ টুল বলে, টাইপ করার জন্য বিভিন্ন লেখা, এটা খুব গুরুত্বপূর্ণ টুল। টাইপ করার জন্য বিভিন্ন ধরনের লেখা। অনেক বড় কিছু লিখে গেছে। এখানে এটা লেখাটা ধরুন লিখলাম, কিছু একটা লিখলাম, লেখার পর চেঞ্জ করতে হলে যে ক্যারেক্টার একটা অপশন আছে, মানে প্রপার্টিস বলে এটাকে, ক্যারেক্টারটা হচ্ছে এই লেখাটার প্রপার্টিস। এটা না পাইলে আপনারা এখানে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এখানে বেশ কিছু অপশন আছে, এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন ক্যারেক্টার। এই যে ক্যারেক্টার, এটা এটা যদি সাইজ অনেক বেশি হয় সাইজটা আরেক সময় দিয়ে সাইজটা ম্যানুয়ালি ইউজ করতে পারেন। অল চেপে ধরে, ওই যে অল চেপে ধরে এরকম টান দিলে এটা বড় হয়ে যাবে। এটা কালার চেঞ্জ করার জন্য কালার এখানে আছে, প্যান্টের কালার চেঞ্জ করার জন্য যে এখানে কালার দিতে চান, যেটা দিতে চান দিতে পারবেন, কালার সমস্যা নেই। এই যে এটা হচ্ছে ফন্ট সাইজ, এটা হচ্ছে ফন্ট নেম, এখানে বিভিন্ন ধরনের ফন্ট নেম আছে, মানে বিভিন্ন যে স্টাইলের ফন্ট আছে আপনারা যেটা ইউজ করেন, যেটা সিলেক্ট করবেন এই ডিজাইনটা সুন্দর ছিল, এই ডিজাইনটা দেখেন, এটা ফন্ট স্টাইল, জাস্ট এই ফন্টটা ইউজ করছি। এগুলো ওয়েবসাইটে পাওয়া, বিভিন্ন গুগলে পাওয়া যায়, গুগল ফন্ট, তারপরে যা ফন্ট, বিভিন্ন ধরনের ফন্টের ওয়েবসাইট আছে, মানে বায়ার যেসব ফন্ট বলবে ওইসব ফন্ট ডাউনলোড করে ইনস্টল করতে হবে আর কি। তো এটার মধ্যে, এই ফন্টের মধ্যে আবার বিভিন্ন অপশন আছে, সেটা রেগুলার ফন্ট, এটা অন্য কোনো অপশন নেই, লেটার ফন্ট যেটা, এটা দেখি। এটার মধ্যে আবার বিভিন্ন ধরনের স্টাইল আছে, এই যে রয়্যাল লাইন, ইটালিক, ইটালিক করতে চাইলে ইটালিক করতে পারবেন, থিম আছে, বিভিন্ন অপশন আছে, মিডিয়াম আছে, আবার সেমি বোল্ড আছে, আবার বোল্ডও আছে। বোল্ড ইটালিক দিতে চাই, বোল্ড ইটালিক দিলাম ব্যাস। তারপরে এখানে দেখেন এটা হচ্ছে, এটা অটোমেটিক দেওয়া থাকে সবসময়, এটা হচ্ছে লাইন স্পেসিং, একটা লাইন থেকে একটা লাইনে স্পেস করতে হবে। আমি চেঞ্জ করে দেই, দেখা করে ভিডিও দেখতে, এটা অটো থাকলে ফন্টটা যেভাবে তৈরি করা আছে ওইভাবে থাকবে। এখানে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, এই যে স্টেশনটা বাড়াতে কমাতে পারবেন, স্টেশনটা বাড়াচ্ছি কমাচ্ছি, একটা লাইন থেকে একটা লাইন কতটুকু গ্যাপ থাকবে, এটা অনেক সময় বেশি গ্যাপ দেখা যায়, অনেক সময় কম গ্যাপ দেখা যায়, আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন নিজের মতো করে। ওই যে ধরে টান দিলে, এদিকে ডান দিকে টান দিলে বাড়তেছে, আর বাম দিকে টান দিলে কমতেছে, এই যে এখানে রেখে পয়েন্টার লেখা, অথবা আপনি ম্যানুয়ালি এখানে লিখে দিতে পারেন 400 কেজি। এটা তো লাইন স্পেসিং, আমি এটা অটো রাখলাম, অটোটাই ঠিক আছে। আর এটা হচ্ছে ভিএ ম্যাট্রিক্স, টার্নিং বিটুইন দ্য টু ক্যারেক্টার্স। আচ্ছা, দুটা ক্যারেক্টারের মধ্যে টার্নিং,
এটা হচ্ছে দেখেন, দেখছেন দুইটা ক্যারেক্টারের মধ্যে স্পেসিংটা আপনি চাইলে বাড়াইতে কমাতে পারবেন। এই যে এই দুইটা ক্যারেক্টারের মধ্যে কিন্তু স্পেসিংটা বাড়াতে কমাতে পারতেছি আমি চাইলে। আর জিরো থাকলে জিরো। আর এখানে যদি চাই আমি প্রতিটা পুরো লেখাটাকে একটু ফাঁকা ফাঁকা করে আর একটু টার্নিংটা একটু বাড়াই দিতে চাইলে তখন হচ্ছে এটা এখান থেকে বুঝতে পারেন স্পেসগুলো বাড়তেছে, স্পেসগুলো আরো বাড়াতে চাইলে মানে অনেক সময় এরকম দরকার পড়ে, স্পেস বাড়ানোর দরকার পড়ে ডিজাইনের ক্ষেত্রে, ওয়েবের ক্ষেত্রে, ফন্টের ক্ষেত্রে দেখবেন যে একটু ডিজাইনটা সুন্দর লাগে স্পেস বাড়াইলে। স্পেস বেশিটা কনজাস্টেড থাকলে বেশি ভালো দেখায় না, তখন আমার কার্নিংটা বাড়াই দিতে হবে এখান থেকে 50, 75 অথবা 120, মানে অনেক কিছু ইচ্ছা মতো বাড়াতে পারবেন, আপনার স্কেল যেটা বাড়াতে পারবেন। আমি 50 রাখলাম, মোটামুটি ঠিক আছে 50 রাখলাম। দেখেন হালকা এখানে একটা ফাঁকা ফাঁকা একটা দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ফন্টের হাইটটাকে চেঞ্জ করে দিবেন। এটা 100% আছে, 100% মানে হচ্ছে ফন্টটা যেভাবে বিল্ড করা হয়েছে ওভাবেই আছে, কোনো চেঞ্জ নেই। আমি এটাকে যদি 150% করে দিই, দেখেন দেখছেন হাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার ফন্টের হাইট সেট করার জন্য। আবার অথবা আমি একটু কমাই দিই, 120 দিই। সবসময় একটু টেক্সট একটু লম্বা লম্বা থাকে দেখবেন ডিজাইনের ক্ষেত্রে, এটা সুন্দর লাগে দেখতে, এটা করা যায় আর কি। আর 100% রাখলে অরিজিনাল সাইজটা থাকবে। এটাই হচ্ছে আর এই জিনিসটা হচ্ছে হরিজন্টাল স্কেল। আচ্ছা যদি আমি বাড়াই তাহলে কি আসবে, এই জিনিসটাকে টেনে বড় করবে, এই যে মানে টেক্সটটাকে টেনে বড় করতেছে, হরিজন্টালি বড় করতেছে টেনে। এটা করার দরকার নাই, এটা করবেন না সবসময়। করলে ফন্ট বড় করার ক্ষেত্রে ফন্টটাকে অল চেপে বেশ বড় ছোট করবেন আর এখানে কার্নিং বাড়াই দিবেন, তাহলে এটা ফন্টটা ঠিক থাকবে আর কি। এগুলাই বেসিক, এগুলাই লাগবে, এর বেশি কিছু লাগবে না আশা করি। এই জিনিসটা হচ্ছে এটা কি বুঝায়, বেজ লাইন শিফট। আচ্ছা বেজ লাইন, আপনার চাইলে ফন্টের বেজ লাইনটাও চেঞ্জ করতে পারবেন। মানে এখন যে লাইনের উপরে মানে ফন্টগুলো একই লাইনে আছে, চাইলে এটাকে দেখেন ফন্টটাকে উপরে তুলে দিচ্ছি, জাস্ট একটা ইয়াকে সিলেক্ট করে এটাকে আমি উপরে তুলে দিচ্ছি, জাস্ট ওই লেটারটা, জাস্ট এই লেটারটাকে আমি উপরে তুলে দিলাম। অথবা আমি নিচে নামাই দিতে পারবো, মাইনাস তুলে এটা নিচে নামবে। অনেক সময় দেখা যায় না সুপার স্ক্রিপ্ট থাকে আমাদের কিছু কিছু ফন্টের ক্ষেত্রে, সুপার স্ক্রিপ্ট থাকলে ইউজ করতে হয়, তখন আমরা তাহলে ইউজ করতে পারি ছোটো করে দিয়ে। এই জিনিসটাকে আমি ছোটো করে তারপরে সাইজে ছোটো করে দিচ্ছি সুপার স্ক্রিপ্ট আকারে ইউজ করতে গেলে, বাস এভাবে ইউজ করতে পারি। মানে আপনি প্রতিটা ইন্ডিভিজুয়াল ইয়ে নিয়ে কাজ করতে পারবেন, পুরো ফন্ট পেজে কাজ করতে হবে তা না। তারপরে হচ্ছে আর কিছু অপশন আছে এখানে অ্যাডভান্স পেজে, এখানে এটা তো কালার বললাম, কালার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন ফন্টে, হচ্ছে কালার। তারপর হচ্ছে ওই যে এটা হচ্ছে ফন্টটাকে আরো মোটা করবে, এটা এমনি বোল্ড আছে, এটাকে চাইলে আরো মোটা করতে পারবেন। এটা ইটালিক, ফক্স ইটালিক, হ্যাঁ ইটালিক করবে। এটা হচ্ছে আপার কেস করবে, সবগুলো ফন্টকে এক ক্লিকে আপার কেস করে দিবে। এমন হইতে পারে যে অনেকগুলো লেখা আছে, এটাকে আপার কেস হতে পারে, লোয়ার কেস করতে হতে পারে। এই যে ক্লিক করলেন আপার কেস হয়ে গেল, আবার ক্লিক করলে আগের মতো থাকলো, এটা ক্লিক করা থাকলে আপার কেস হয়ে গেল। এটা হচ্ছে লোয়ার কেসের জন্য, এই যে আর এটা স্মল কেস, এটা হচ্ছে সাবস্ক্রিপ্টের জন্য, সরি হ্যাঁ এটা হচ্ছে ফার্স্টেরটা ঠিক রেখে বাকিগুলো সাবস্ক্রিপ্ট করে দিবে, ছোট করে দিচ্ছে। আপার কেস লোয়ার কেস এটা দিয়ে করা যায়, এটা সবগুলো আপার কেস হয়েছে। এটা অন করে অফ করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে সাবস্ক্রিপ্টের জন্য, সাবস্ক্রিপ্ট না এটা হচ্ছে স্মল ক্যাপস। এই অপশনটা কি করতেছে বুঝতে পারতেছেন দেখে, এই যে এই সামনেরটা ফিক্স রেখে পর ওগুলোকে ছোট ইয়া করতেছে, ছোট হাতের অথবা বড় হাতে করতেছে। আর এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট, যেটা একটু আগে যেটা দেখালাম ওটা এখানে দেয়াই আছে ডিজাইনটা, বেশি কিছু করতে হবে না। ধরেন এটাকে জাস্ট ক্লিক করে এই সাবস্ক্রিপ্ট করে দিন, অথবা এখানে নিচে ক্লিক করলে নিচে চলে গেল।
আর এটা হচ্ছে আন্ডারলাইন, সম্ভবত হ্যাঁ আন্ডারলাইন, আন্ডারলাইন আছে। এটা হচ্ছে কি বলে এটাকে, স্ট্রাইক থ্রু, হ্যাঁ স্ট্রাইক থ্রু। অনেক সময় এটাও কিন্তু দরকার পড়ে, এটা অনেক ক্ষেত্রে লাগে, স্ট্রাইক থ্রু করে দিলেন ফন্টে। এগুলো হচ্ছে বেসিক ফন্টের। আরো কিছু অপশন আছে এখানে, মানে একটা ফন্টের বিভিন্ন ধরনের ইয়া থাকে, শার্প করলে একরকম দেখায়, প্লিস করলে একরকম দেখায়, স্ট্রং করলে একরকম দেখায়, বিভিন্ন একটা ফন্টের বিভিন্ন অপশন থাকে। আমি যদি এখন স্মুথ করে দিলে এজগুলো স্মুথ হয়ে যাবে, আর স্ট্রং করলে এটা বোল্ড হবে, এটা বোঝা যাচ্ছে না এখানে। এটা হচ্ছে অপশনাল কিগুলো। তারপরে এখানে স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড ফন্ট আকারে আছে। বিভিন্ন ধরনের কিছু ফন্ট থাকে না, মানে একটা ফন্টের বিভিন্ন ধরনের ডিজাইন থাকে না, ডিজাইন করা যায় চাইলে এখানে। কি এখানে আছে না? আচ্ছা এগুলো দরকার নেই আপাতত, এখানে নাই। এগুলো হচ্ছে বেসিক। ফন্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যেহেতু ওয়েবের দরকার পড়বে। ওয়েবের ক্ষেত্রে ফন্টটা ঠিকঠাকভাবে কাজ করা, ফন্ট সবকিছু কাজ করা ঠিকঠাকভাবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যে এখানে ফন্টের সবকিছু উপরে যে অপশন দেখতে পাচ্ছেন, কোন ফন্ট সিলেক্ট করবেন, ফন্টটা সিলেক্ট করবেন, ফন্টের বিভিন্ন স্টাইল আছে, স্টাইল সিলেক্ট করতে পারবেন, টেক্সট সাইজ, স্ট্রং, তারপরে ফন্টের অ্যালাইনমেন্টটা কীরকম হবে, মিডলে হবে নাকি রাইট অ্যালাইনমেন্ট না লেফট অ্যালাইনমেন্ট হবে, এগুলো করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, এটা বলতে ভুলে গেছি হয়তো, যে বিভিন্ন জিনিস আমরা অ্যালাইন করতে হতে পারে বিভিন্ন সময়। অ্যালাইন করার ক্ষেত্রে ধরেন আমি এই জিনিসটাকে এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করবো, আর্টবোর্ডের সেন্টার অ্যালাইন করবো, তো কন্ট্রোল এ চাপ দিবেন, তাহলে পুরো আর্টবোর্ডটা সিলেক্ট হবে। তো এটা ধরে এটাকে আমি অ্যালাইন করতে চাচ্ছি, যে এখানে মাঝখানে দিলে মাঝ বরাবর অ্যালাইনমেন্ট হলো, এখানে দিলে মানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হলো, আর এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট হলো। আর যদি তাহলে দুইটা এলিমেন্টকে একসাথে অ্যালাইনমেন্ট করার জন্য ধরেন এই যে এই লেখাটাকে ডিফারেন্ট কালার দিই, যাই হোক এই দুটো জিনিসকে আমি সিলেক্ট করে মিডল বরাবর অ্যালাইন করলাম। এইখানে মিডল বরাবর অ্যালাইন করতে পারি, অথবা এই যে এটা দিলে হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। এখানে ছবি দেখলে বুঝতে পারতেছে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ডিজাইনের ক্ষেত্রে। আপনার একটা ডিজাইন সুন্দর হোক না হোক, কালার ঠিকঠাক হোক না হোক, কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক না হলে ডিজাইনটা সুন্দর দেখাবে না কোনোভাবে। তো ওয়েবের ক্ষেত্রে যেহেতু আমরা কাজ করবো, তার বেশি ইম্পর্টেন্ট অ্যালাইনমেন্টটা ঠিক রাখা, বেশি অ্যালাইনমেন্ট ঠিক রাখা। বুঝছেন আশা করি। সিলেক্ট করার পরে দুটো জিনিস সিলেক্ট না করলে অ্যালাইনমেন্ট অপশনটা আসবে না। দেখেন আমি একটা জিনিস সিলেক্ট করে অ্যালাইনমেন্ট অপশনটা আসতেছে, আপনি কিছুর সাথে অ্যালাইনমেন্ট করবেন। যখন আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করবেন, তাহলে কন্ট্রোল এ চাপ দিবেন, আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেল, এরপর আপনি যেটা অ্যালাইনমেন্ট করতে চান এটা ক্লিক করবেন, তাহলে এটা পুরোটার সাথে অ্যালাইনমেন্ট করতে হবে, আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করতে পারতেছে। আপনি যখন দুটো অবজেক্ট একসাথে অ্যালাইনমেন্ট করতে চান, অনেক সময় দরকার পড়তে পারে, একটা রাউন্ড শেপের মাঝখানে লোগোটাকে আমি অ্যালাইন করবো, তখন ওই শেপটা ক্লিক করে, দুটো ক্লিক করে এই যে মিডল অ্যালাইনমেন্ট করতে পারেন, এরকম অ্যালাইনমেন্ট করতে পারেন। এটা হচ্ছে গেল আর কি, অ্যালাইনমেন্ট প্লাস টেক্সটটা দেখাই দেন, এটা হচ্ছে টেক্সট। তারপরে এগুলো হচ্ছে, এটা কি ডিটেল পাথ সিলেকশন টুল। আচ্ছা এগুলো দরকার নাই, এগুলো হচ্ছে পেন টুলের কাজ, এগুলো দরকার নাই আপাতত। পেন টুলে কোনো একটা জিনিস শেপ তৈরি করলে, আচ্ছা পেন টুলের শেপটা দেখেন, এটাই তো এটা যে পাথ সিলেকশন টুল, এই যে দেখেন এই শেপটাকে আমি পাথ সিলেকশন টুল দিয়ে সেভ করলে এই যে পাথগুলো দেখাচ্ছে, বিভিন্ন পাথগুলো দেখাচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। এই যে অ্যাঙ্কর পয়েন্ট, বিভিন্ন পয়েন্ট দেখাচ্ছে, মানে পাথটা দেখাচ্ছে যে আমি কোথায় কাজটা করছি, কি দিয়ে কাজ করছি। ডিরেক্টলি পাথ সিলেকশন টুল, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এটাও অনেকটা একই রকম, এটাও পাথ সিলেকশন টুল ডিরেক্ট করার জন্য। এগুলো আপাতত দরকার নেই, এগুলো ডিজাইনের কাজে ব্যবহার হয় বেশি, আশা করি এগুলো এখন লাগবে না। পাথ সিলেকশন টুলটা হচ্ছে দিচ্ছে। তারপর এটা হচ্ছে, এগুলো হচ্ছে শেপ, বিভিন্ন ধরনের শেপ তৈরি করার জন্য রেক্টেঙ্গেল টুলটা আছে, শিফট চেপে ধরলে এটা স্কোয়ার ভাবে আসবে,
যে আমি যদি শিফট চেপে একটু ধরি তাহলে এটা স্টেবল আছে, শিফট ছেড়ে দিলে এটা মানে প্রপোর্শনটা ঠিক থাকবে না। শিফট ধরে করলে যে কোনো জিনিস একদম প্রপোর্শন ঠিক রেখে আসবে। এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গেল টুল আছে, রাউন্ডেড টুল আছে, রাউন্ডেড ইলিপস টুল। এটা যদি এটা একটা জিনিস বলতে ভুলে গেছি যে বায়ার একটা ডিজাইন করতে গেলে আমি পিএইচডি ওয়েবসাইট ডিজাইন করছিলাম কয়েকটা, তখন আমার এটা দরকার ছিল। ধরুন আমি এই এটার সাইজের করে একটা রেক্টেঙ্গেল নিব, কিন্তু হাইটটা কম নিব, বাট এটা সাইজের একটা রেক্টেঙ্গেল নিব। এটা সাইজটা কত আছে আমি দেখে নিই। এটা আমার ক্যানভাস সাইজটা কত আছে আমি দেখি। এই যে হোয়াইট 2550 পিক্সেল দেওয়া আছে। এখন আমি একটা রেক্টেঙ্গেল নিব, একটা ক্লিক করবেন, লেফট ক্লিক, এই যে অপশন চলে আসছে 2550 পিএক্স, আর এদিকে ধরেন আমি 500 পিএক্স একটা রেক্টেঙ্গেল দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল। এই যে এখানে এটাকে অ্যালাইন করতে হবে, জাস্ট কন্ট্রোল এ থেকে এটাকে ক্লিক করে অ্যালাইন করে দিলাম, ব্যাস হয়ে গেল। মানে আর্টবোর্ড সাইজের একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম। এটা অনেক সময় যে আমরা নেভিগেশন ভাব তৈরি করার সময় এটা দরকার পড়ে, কারণ যে একটা নেভিগেশন ভাব তৈরি করতেছি তখন দরকার পড়ে। ব্যাস এভাবে মানে একটা যদি আপনি এক্সাক্ট সাইজের কোনো কিছু নিতে চান শেপ, তখন জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পর হাইট ওয়েট অপশন আসবে, ওগুলো দিবেন, ব্যাস হয়ে গেল। তারপরে রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটাও একই জিনিস। জাস্ট এই রেক্টেঙ্গেলের এই কোনোটা রাউন্ডেড হবে, এটা আর রাউন্ড করতে চলে আরও বাড়াতে পারবেন, আপনার উপরে ডিপেন্ড করবে। তারপরে হচ্ছে ইলিপস টুল তো আছে, শিফট চেপে ধরে এটা বৃত্ত তৈরি করলো, কালারটা চেঞ্জ করবো। আচ্ছা, তারপরে হচ্ছে পলিগন টুল, এগুলা জাস্ট টুল আর কি, এগুলো শেপ, বিভিন্ন ধরনের শেপ। আপনি যে কাস্টম শেপ তৈরি করতে গেলে তো আপনি বুঝছেন যে এখানে পেন টুল দিয়ে করতে হবে। আবার লাইন টুল আছে, কাস্টম শেপ টুল, এখানে কিছু টুল কাস্টম শেপ আছে, যেমন এই যে এখানে এই যে যেমন আমি এই চিহ্নটা ইউজ করবো, ইউজ করতে চাইলে জাস্ট বসাই দিলাম এখান থেকে নিয়ে। আরও বেশ কিছু টুলস আছে কাস্টম শেপ, এই যে এগুলো সব কাস্টম টুল। এই ধরনের এগুলো এই যে রেজিস্টার ট্রেডমার্ক এটা অনেক সময় লাগে, এটা ইউজ করতে হয়, এই যে ইউজ করলাম এটা। আবার এই যে এই জিনিসটা ইউজ করতে হয় ক্যাপশনের জন্য, ইউজ করলাম। কাস্টম কিছু শেপ ডিফাইন করা থাকে এখানে, ওগুলো ইউজ করতে পারবো। এটাই আর কি। এটা হচ্ছে হ্যান্ড টুল, এটা তো কিছুই না, জাস্ট এই যে আর্টবোর্ড, মানে এই যে হ্যান্ড টুল স্পেস বার চেপে ধরে আপনি আর্টবোর্ডের যে কোনো অংশ যেতে পারবেন, স্পেস বার চেপে ধরে। ধরুন আপনার এদিকে কাজ করার দরকার, এদিকে যেতে পারবেন। আর কন্ট্রোল স্পেস চেপে ধরে জুম ইন জুম আউট করতে পারবেন, মাউসটা নাড়াইলে জুম ইন জুম আউট। এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে জুম টুলটা দরকার নেই, যেহেতু এটা দিয়ে কাজ করতেছি আমরা। এই তো এইগুলাই হচ্ছে বেসিক আর কি, টুলবার আছে এখানে আছে, মোটামুটি এগুলোই বেসিক। আর কেউ কিছু না বুঝে থাকলে বা কিছু জিজ্ঞেস করে থাকলে বলেন, একবার বলি আমরা বুঝতে না পারলে। ভাইয়া ফটোশপ দিয়ে একটা পিএইচডি ফাইল কমপ্লিট ডিজাইন করা যাবে? বুঝি নাই, ফটোশপ দিয়ে কি তৈরি করবেন? পিএইচডি ফাইল টপ টু বটম, মানে পিএইচডি ওয়েবসাইট? জি হ্যাঁ, করা যাবে না কেন? এই যে আমি করছি তো, আমি তো অলরেডি কয়েকটা করছিলাম, আমি দেখাই আপনাকে কোথায় পিএইচডি ওয়েবসাইট। কেন করা যাবে না? এটা না, পিএইচডি কোথায় রাখছি দেখতে হবে। ফটোশপ দিয়ে তৈরি করে পিএইচডি ওয়েবসাইট গুলো, তৈরি করার পরে পরে এগুলা এটা না, এটা করছি, এটা পরে করছি। এই যে এটা আমার তৈরি করা পিএইচডি ওয়েবসাইট, ফটোশপে করা কিন্তু সম্পূর্ণ। আপনারা ভাবেন না যে বুট স্ট্র্যাপ বা অন্য কিছু দিয়ে করছে, এটা সম্পূর্ণ ফটোশপে করা, একদম সম্পূর্ণ টপ টু বটম। বুঝছেন? এটা হচ্ছে পিএইচডি। লিংক গুলো আছে তোর, ওই যে কন্টাক্ট নাকি? বুঝি নাই। মানে তুই কি প্রথমে এটা ডিজাইন করছিস, তারপরে উপরে লেখাগুলো এগুলা সবগুলা HTML দিয়ে দিছিস নাকি? না, HTML কেন, এটা পুরোটা ফটোশপে টেক্সট দিয়ে, এই যে টেক্সট ইউজ করে লেখা লিখছি। এখানে HTML CSS বা বুটস্ট্র্যাপে কিচ্ছু নাই, পুরোটা ফটোশপে। এই যে আমার লেয়ার করা আছে সব,
ও তাহলে এখানে লিংক দিলে লিংক ক্লিক করবে কেমনে বা কিভাবে কি করবে এগুলো কি এটা করা তো- যাবে? না, এটা তো কিছু করতে পারবে না। এটা এই জন্যই তো বায়াররা পিএইচডি ওয়েবসাইট ডিজাইন কেন করা, এটা হচ্ছে ধর তুই ওয়েব ডেভেলপার, আমি হচ্ছে ডিজাইনার, আমার থেকে বায়াররা পুরো ডিজাইনটা করাই নিল, তোকে দিয়ে দিল, তুই জাস্ট এটা ডেভেলপ করে দিলি, তোকে আর বায়ার কিছু বলবে না যে আমাকে এটা করে দাও এটা করে দাও, সব তো করাই ফেলছে বায়ার জাস্ট তোকে দিবে পিএইচডি সাইটটা, তুই এটা ডিজাইন করবি। ও আচ্ছা বুঝতে পারছি। তুই এখন এই পিএইচডি থেকে এই যে বিভিন্ন জিনিস নিবি, এই যে এই ফটোটা নিতে পারবি এখান থেকে, এই যে ফটোটা এখানে দেওয়া আছে, এই ফটোটা এখান থেকে নিবি, মানে হুবহু এটা তৈরি করবি তুই ডেভেলপার গিয়ে। বুঝতে পারছি। ফটো দেওয়া আছে, লোগো দেওয়া আছে, সব দেওয়া আছে এখানে। বায়ার তোকে আর কিচ্ছু দেওয়া লাগবে না, কিছু বলাও লাগবে না বায়ারের, বায়ার এটা তোকে দিয়ে দিবি, তুই এটা বানাবি। এই জন্যই তো পিএইচডি ওয়েবসাইট তৈরি করে। ও আচ্ছা এই যে আমি প্রতিটা লেয়ার বাই লেয়ার তৈরি করে রাখছি, এই যে টপ বার, এটা হচ্ছে নেভিগেশন বার, আমার নেভিগেশন বার এই যে হাইড করতেছি, এটা হচ্ছে নেভিগেশন বার আমার, এই যে এটা হচ্ছে স্লাইডার, স্লাইডার ফোল্ডার করা আছে। তারপরে এই যে অ্যাবাউট আস এক্সট্রা, এই যে অ্যাবাউট আস এখানে ছিল, এই যে অ্যাবাউট আস, তারপরে সার্ভিসেস, এগুলো সব আমার লেয়ার বাই লেয়ার, মানে প্রতিটা গ্রুপ করা আছে, সুন্দরভাবে সাজানো আছে। এটা চাইলেই ধর বায়ারকে দিয়ে দিতে পারবো, বায়ার আমার থেকে কিনে নিতে পারবে, পরে ডেভেলপারকে এটা দিবে, ডেভেলপার সুন্দর করে দেখে দেখে। তবে এখানে একটা ব্যাপার আছে, ওই যে বুটস্ট্র্যাপের যে ব্যাপারটা, এটা মাথায় রাখতে হবে ডিজাইনের ক্ষেত্রে। এগুলো ব্যাপারে ভাইয়া বলবে, ওয়েবসাইট ডিজাইন জিনিসটা নিয়ে ভাইয়া বলবে, আমি করছি যেহেতু আমি বলতে দেখাচ্ছি আর কি। বুঝতে পারছি। এই যে এখানে বুটস্ট্র্যাপের একটা কলামের একটা অপশন আছে, এই যে কলাম, বুটস্ট্র্যাপের কলামটা মাথায় রেখে ডিজাইন করতে হবে, তাহলে কিন্তু বাইরে কিছু করতে পারবে না। এই যে দেখ বুটস্ট্র্যাপের সেই 12টা কলাম কিন্তু এখানেও আছে, এই যে দেখ আমার পুরো ডিজাইনটা কিন্তু 12টা কলামের ভিতরে, খেয়াল কর। এই ডিজাইন গুলো সব আমার এই 12টা কলামের ভিতরে, এই ডিজাইন এগুলো সব, এর পাশে কিন্তু কোনো ডিজাইন নেই, এগুলো পুরোটাই এই 12টার ভিতরে। হ্যাঁ এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এগুলো হচ্ছে আমি কিছু রাখিনি, এগুলো চাইলে ক্রপ করতে পারবে, কিছু করতে হবে, কিন্তু মেইন যে কন্টেন্ট গুলা, ডিজাইন গুলা, এই যে ডিজাইন, এগুলো পুরোটা হচ্ছে এই যে 12টা কলামের ভিতরে, মানে এই সাইজটার ভিতরে রাখতে হবে সবকিছু। পিএইচডি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। ওই যে এটা হচ্ছে কলাম, বুটস্ট্র্যাপের কলাম। ভাই এটা কেমন করে শো করলেন 12টা কলাম? এটা হচ্ছে পাওয়া যায় পিএইচডি আকারে, এটা ওয়েবসাইটে পাওয়া যায়, ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে আমি সেভ করে রাখছি, কলাম আকারে পাওয়া যায়, পিএইচডি কলাম আকারে। এটা আমি এখানে রেখে কাজ করার পর এটা অফ করে রাখছি, এই যে হাইট অফ করার অপশন আছে, রেখে দিচ্ছি। কি এক্সটেনশন ভাইয়া? কোনটা? মানে কলাম শো করার জিনিসটা? না, এই যে এটা হাইট শো করার যে একটা অপশন, এই যে না, কলামটা সম্পূর্ণ আমাদের ডাউনলোড করতে হবে, মানে এটা কিভাবে আছে? পাওয়া যায়, কলামটা পাওয়া যায় অনলাইনে। ধরেন আমি সব অফ করে দিই, শুধু কলামটা আছে, এই যে কলামটা, এটা পাওয়া যায়, আমি দেখাচ্ছি। এই যে কলামটা দেখছেন, এই যে কলামটা, এটা পাওয়া যায়, ওয়েবসাইটে পাওয়া যায়, ওয়েব সার্চ করলে গ্রিড আকারে পাওয়া যায়। এটা রেখে এটার উপরে ডিজাইনটা করতে হয়, এটা বাইরে যাতে না যায় ডিজাইনটা, এটা হচ্ছে মেইন আর কি। তো এটার একটা সাইজ আছে, যেমন আমার একটা, এই যে আমি সাইজটা কত নিচ্ছি, এই যে হোয়াইট 1920 পিক্সেল ডিসপ্লে, ম্যাক্সিমাম সাইজ যেটা 1920, এটা 1920। হাইটের কোনো নির্দিষ্ট সাইজ নেই, হাইট যথেষ্ট দিতে পারবে। রেজুলেশন 72, যেহেতু ওয়েবে কাজ করবে, আর হাইট যথেষ্ট নেওয়া যাবে। তবে হোয়াইটটা হয় 1100, কলামের সাইজটা হচ্ছে 1176 সম্ভবত বুটস্ট্র্যাপের, আর হোয়াইট ম্যাক্সিমাম হোয়াইটটা হচ্ছে 1920 কাজ করাটা ভালো আর কি, তাহলে যে কোনো ইজিলি করতে পারে। পিএইচডি ওয়েবসাইট তৈরি করা, এটা সম্পূর্ণ ফটোশপে তৈরি করা, এটা কোনো অন্য কোনো কিছু ইউজ করবে, সম্পূর্ণ ফটোশপে সবকিছু তৈরি করা, এটা জাস্ট নিয়ে বায়ারকে দিলেই বায়ার ইউজ করতে পারবে। যেমন এই যে এটা দেখেন হালকা একটু ঝাপসা দেখা যাচ্ছে, আমি একটা রেক্টেঙ্গেল ইউজ করছি, অপাসিটি কমাই দিচ্ছি, বুঝে আমি অপাসিটি বাড়াই দিই, এটা ফুল ব্ল্যাক হয়ে যাবে। অপাসিটি আমি 50% করে দিচ্ছি, এটা দেখা যাচ্ছে, আবার যে একদম কমাই দিই ব্ল্যাকটা দেখাই যাবে। এটা একদম ম্যানুয়ালি ডিজাইন করা, এটা দেখে বুঝতে পারবে ডেভেলপার যে কি করতে হবে, এই জন্যই মানে পেজটা দেওয়া আর কি। এই হচ্ছে মূল। আর কোনো কোশ্চেন থাকলে তারা বলতে পারেন। ভাই আপনার একটা পিএইচডি ডিজাইন করতে কিরকম সময় লাগে? এটা ডিজাইন করতে আমার যার ইয়ার উপর আর কি, এটা ডিজাইন করতে আমার 3 দিন লাগছে, মানে আমি একটানা করিনি তো, ভাগ ভাগ করে করছি, এটা তৈরি করছি, হাতে এটা তৈরি করছি, আস্তে আস্তে করছি, 3-4 দিন লাগে। এরা আছে, এত সহজ না আসলে সবকিছু ঠিকঠাক ভাবে বসানো, অ্যালাইনমেন্ট করা, এই যে সবকিছু দেখেন কি সুন্দর অ্যালাইন করা,
ঝামেলা আছে। পিএইচডি টেমপ্লেট ডিজাইন করতে বেশি সময় লাগে নাকি ওয়েব টেমপ্লেট? না, ওয়েব অবশ্যই ওয়েব। পিএইচডি কেমনে বেশি সময় লাগবে, ওয়েব ডেভেলপ করতে সময় বেশি লাগবে, পিএইচডি বেশি সময় লাগবে না। এটা কি আপনার বাইরের কাজ? হ্যাঁ, এটা কি আপনার বাইরের কাজ ছিল? না 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 না, এটা স্যাম্পল তৈরি করছি আমি। আমি গিক খুলছি তো ফাইবারে পিএইচডি ওয়েবসাইটে, এই জন্য আমি একটু স্যাম্পল তৈরি করছি নিজে নিজে। আরও করছি তো, আরেকটা হচ্ছে 3টা স্যাম্পল করছিলাম। এগুলো আমার স্যাম্পল তৈরি করা, আমার গিগে দেওয়া আছে ছবিগুলো। এই যে এটা আরেকটা, এটা কিন্তু হোভার দেয়া, এগুলো হচ্ছে হোভার হোভার ডিজাইন, মানে একটা মাউস পয়েন্টার উপরে রাখলে কিরকম শো করবে ওটা সব আমি দেখাই দিছি। এটা হচ্ছে হোভার। এই যে দেখেন, এই যে সববার দেখা যাচ্ছে স্লাইডার, অ্যাবাউট আস, এগুলো এই যে জিনিসটা হচ্ছে হোভার, রেড হয়ে আছে, মানে এখানে মাউস বোর্ডটা রাখছি না। এই যে এটা হোভার, এই যে এটা এটা জিনিসগুলো আমার ডিজাইন করা, স্ক্রিন দিয়ে ডিজাইন করা। দুটো জিনিস, এই যেখানে দুটো জিনিসের ইয়াতে আছে, আলাদা আলাদা করে ভাগ করা আছে, ফোল্ডার আকারে সাজানো আছে, কোনটা কি কাজ করবে না করবে, দুটো জিনিস ফোল্ডার আকারে সাজানো আছে। এই যে টপ, এই যে তারপরে এই যে স্লাইডার, এই আর কি। আর কিছু বলবেন কেউ? আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, বা আজকে যা যা দেখাইছে এখান থেকে যদি কিছু না বুঝে থাকেন আরেকবার আমি চেষ্টা করবো আর কি দেখাতে। এটা নিজেরাই করলে বুঝতে পারবেন। ফটোশপ আর ইলাস্ট্রেটরের 20 ভার্সনটা দিস, 19 আছে, 20 তো নাই। আচ্ছা দিব, সমস্যা নাই, ওটা আমার কাছে আছে, কিছু করতে হবে, জাস্ট ইনস্টল করলেই হবে, আবার ট্র্যাক করা আছে। ওকে, কোথ থেকে নামাইছিস? কোনো ঝামেলা টামেলা নাই তো, ভাইরাস টাইরাস নাই তো? না না না, আমি টরেন্ট থেকে নামাইছি, ওটা টরেন্ট থেকে নামে আমি স্ক্যান করছি না, আমার তো অ্যান্টিভাইরাস আছে, কোনো সমস্যা নেই। আমার তো ল্যাপটপ কয়দিন আগে এই যে ক্র্যাক ভার্সন নামায় তারপর ওটাতে বুঝি নাই টরেন্টের ক্ষেত্রে ভাই, টরেন্ট নিজেই তো একটা সাইট, আমি দেখাই আপনাকে। টরেন্ট আপনারা হয়তো বা ইউজ করেন নাই, নাকি কেউ ইউজ করেন নাই টরেন্ট? ইউজ করছি। আর কি সাইট থেকে, টরেন্ট বিডি থেকে না, টরেন্ট বিডিতে অ্যাকাউন্ট করতে পারিনি। টরেন্ট ভিডিও অনেক ঝামেলার, এগুলো অনেক কিছু মেনটেন করতে হয়, এত সহজে সবকিছু। এই জন্য আবার আপনার বিভিন্ন যারা ওয়াইফাই ইউজ করে ওদের এফটিপি সার্ভারে কিছু সফটওয়্যার পাওয়া যায়, ওখানে পাইতে পারেন। এটা হচ্ছে টরেন্ট ভিডিও, এখান থেকে আমি ডাউনলোড করি। এই যে দেখেন, এখানে অনেক কিছু ব্যাপার আছে, এত সোজা না, টরেন্ট অনেক ঝামেলা আছে। মানে রেশিও মেইনটেইন করতে লাগে। হ্যাঁ, এই যে আমার রেশিও আছে, ভালো রেশিও করে আছে, দিতে। ঝামেলা আছে। টরেন্ট থেকে ডাউনলোড করতে পারবেন না সবাই, তবে আপনার ওই বিভিন্ন এফটিপি সার্ভারে কিছু ওয়েব সফটওয়্যার পাওয়া যায়, সফটওয়্যার থাকে ওদের সার্ভারে, ওখান থেকে নিতে পারেন, সমস্যা হবে না। আর আমি দিয়ে দিব ফটোশপ ইলাস্ট্রেটরটা দিয়ে দিব, সমস্যা নেই, 20% দিয়ে দিব। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? সাজ্জাদ কি শেষ নাকি সাজ্জাদ? জি ভাইয়া, মোটামুটি সব টুল সম্পর্কে বললাম, বুঝাই বললাম। ঠিক আছে, থ্যাংক ইউ। সাজ্জাদকে সবাই একটা হাততালি দিয়েন। হাততালি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। সাজ্জাদকে সবাই একটা ট্রিট দিয়ে দিবেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, ফটোশপ সবার একটা ভালো আইডিয়া আসছে। তো এতক্ষণ তো অনেক কিছু করলাম। ভাই আমি তাহলে প্রেজেন্ট অফ করে দিব। হ্যাঁ, আচ্ছা, আশা করি লাগবে। সাজ্জাদ মোটামুটি যা দেখাইছে এর মনে করেন এত কিছু লাগে না আসলে। খুবই সামান্য জিনিস, আপনার জাস্ট বেসিক জিনিসগুলো জানলেই হয়। তো আপনার জেনে থাকা ভালো হলো। এই যে অ্যাম্বিয়েন্স দিয়ে চালিয়ে দিয়েছি। তো যাই হোক, ভালো হয়েছে। তো মোটামুটি সবাই তো এখন এসে বুঝলাম, বাট এবার একটু কাজে চলে আসবো। হ্যাঁ, সবাই একটু কাজে চলে যাই। অনেক তো আমরা শিখলাম, একটু প্র্যাকটিস করা হচ্ছে না, কারো কারো কোনো কিছু করাই হচ্ছে না। আমি তো কাজও দিচ্ছি না ঠিক মতো, এই জন্য কেউ প্র্যাকটিসও করতেছে না। তো দেখি কি অবস্থা সবার। একটা জিনিস দিচ্ছি, ওয়েট করেন।